প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি সর্বপ্রথম শেয়ার করেছিলাম ভূত এফএমে। ঘটনাটি আমাকে দিয়েছিল রাজবাড়ী জেলার ভৌতিস টিমের সদস্য সজীব, আর সজীব এটি সংগ্রহ করেছিল আবু বকর নামে এক ভাইয়ের কাছ থেকে, যার বাড়ি কুষ্টিয়াতে। আর ঘটনাটি ঘটেছিল এই আবু বকর ভাইয়ের দাদির সাথে। ঘটনাটির সময়কাল 1965 সালের দিকে। তখন তার বয়স ছিল 15 থেকে 17 বছরের মধ্যবর্তী একটি সময় আনুমানিক আর কি। যে রাত্রে ঘটনাটির সূত্রপাত হয়, ওই রাত্রে ওনার বাবা বাড়িতে ছিলেন না। ওই রাত্রে উনি ওনার মায়ের সাথে ঘুমিয়েছিলেন। তো উনি রাত্রেবেলা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। ওনাদের ঘরটার উপরে টালি ছিল। এখন তো টালি দেয়া ঘর আসলে খুব একটা দেখা যায় না বললেই চলে। আগেকার দিনে ঘরে টালি দেয়া হতো, আর টালি দেয়া ঘরে সূর্যের তাপ আসলে অতটা প্রবেশ করে না, যার কারণে ঘরের মধ্যে ঠান্ডা থাকে। তো অনেকে টালি দিয়ে ঘর বানাতো, তো ওনাদের ঘরটাও টালির ছিল। উনি রাত্রেবেলা ঘুমিয়ে আছেন। রাত আনুমানিক 12টার পর। আসলে ওই সময় তো কারো কাছে ঘড়ি, গ্রামের মানুষের কাছে থাকাটা অনেক ব্যাপার ছিল আর কি, স্বাভাবিক ব্যাপার ছিল না। ধনী টাইপের লোক, মানে গ্রামের মধ্যে অবস্থাশালী, তারা হয়তো বা ঘড়ি রাখতেন আর কি। আর তখনকার দিনে এরকম ব্যাটারি চালিত ছোট ছোট ডিজিটাল ঘড়ি তো পাওয়া যেত না। তখন ওই পেন্ডুলাম যুক্ত ঘড়িগুলো পাওয়া যেত, যেগুলো দামি ছিল। এই কারণে তারা ওই আনুমানিক সময় দেখতো বা সময় বলার চেষ্টা করতো দিনের বেলাতেও। তো সময়টা ঠিক নিশ্চিত নয়। তো আবু বকর ভাইয়ের দাদি ঘুমিয়ে আছেন। উনি স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন কি, উনি যে বিছানায় শুয়ে আছেন সেখানেই শুয়ে আছেন, কিন্তু উনি দেখছেন যে ওনার ঘরের কোনো চাল নেই, মানে ছাদ নাই। আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশের তারাগুলো দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। তো ঘরের চাল নাই, সবকিছু দেখা যাচ্ছে। উনি শুয়ে শুয়ে দেখছেন, আসলে এটা কিন্তু সব স্বপ্নের মধ্যে। উনি দেখছেন যে শূন্যে একজন মহিলা হেঁটে যাচ্ছে, শাড়ি পরা, কিন্তু চাঁদের আলোতে বোঝা যাচ্ছে খুবই বিশ্রী রকমের চেহারা এবং কুচকুচে কালো। তো আবু বকর ভাইয়ের দাদি আবার ওই স্বপ্নের মধ্যেই বলতেছে, হেরে কি কুৎসিত একজন মহিলা। এই কথাটা বলেছে। এই কথাটা যখনই বলেছে, তখন ওই মহিলা তার দিকে তাকিয়েছে। তাকানোর পর সে আস্তে আস্তে ওই শূন্য থেকে হেঁটে, মানে সিঁড়ি দিয়ে যেভাবে নেমে আসে ঠিক ওইভাবে মনে হচ্ছে, নেমে নেমে তাদের ঘরে এসে ওই বিছানার উপর তার বুকের উপর বসে 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে। প্রিয় লিসেনার্স, এটা কিন্তু পুরোটাই স্বপ্নের মধ্যে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে হচ্ছে না। এদিকে তার যখন গলা চেপে ধরেছে, তখন ওনার দম বন্ধ হয়ে আসছে। উনি নিজেকে নাড়াতে পারছেন না। তো উনি তো গোঙানির মতো শব্দ করছেন। এদিকে তার মা যে পাশে শুয়েছিল, এই শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে আবু বকর ভাইয়ের দাদি নিজের 2 হাত নিজের গলায় চেপে ধরে মানে মারা যাওয়ার চেষ্টা করছেন, আর ওই কারণে গোঙানি আসছে, এই শব্দটা হচ্ছে আর কি। তো আবু বকর ভাইয়ের দাদি তাকে ডাকাডাকি করেন, ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার পর সব স্বাভাবিক। তখন আবু বকর ভাইয়ের দাদির মা, যিনি পাশে ছিল, তো তিনি চিন্তা করেছেন যে এটা তো বোবায় ধরেছে, এটা তো স্বাভাবিক বিষয়। আর উনি আর একটা কারণে একটু চিৎকার চেঁচামেচিও করেছিলেন আবু বকর ভাইয়ের দাদি। সেটা হলো, উনি যখন ধাক্কাধাক্কি করছিলেন তখন ওই গোঙানির শব্দটা বন্ধ হচ্ছিল না, যার কারণে উনি চিৎকার করেছিলেন। আশেপাশের ওনাদের যে ঘর ছিল, মানে জয়েন্ট ফ্যামিলি আর কি, সেখান থেকে লোক চলে এসেছিলেন। তারপরে স্বাভাবিক হয়ে গেছে। তো সবাই বলে যে এটা তো বোবায় ধরা, বোবাজিন ধরেছে আর কি, এটা তো কোনো ব্যাপার না, এটা তো সবসময় হামেশাই হয়। তো এই কারণে বিষয়টা একদম স্বাভাবিকভাবেই ওই বিষয়টা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু পরের দিন সকাল থেকে কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে, আবু বকর ভাইয়ের
দাদির পরিবার ছিল তো জয়েন্ট ফ্যামিলি, প্রায় 15-16 জন ওই পরিবারের সদস্য ছিল। 15-16 জনের খাবার কিন্তু একই পাতিলে রান্না হতো, ভাত তরকারি সবকিছু মানে মানে একই সাথে আর কি, মানে তাদের সকলের খাবার একই সাথে রান্না হতো। সমস্যা যেটা হলো, আবু বকর দাদি রান্না হওয়ার সাথে সাথে খেতে বসে যায়, কিন্তু গ্রামের একটা ট্র্যাডিশন রয়েছে যে বাড়ির মহিলারা পুরুষ সদস্যদের পরে খাওয়া দাওয়া করে। তো উনি সবার আগে ওই দিন খাবার খেতে বসে যান সকালবেলায়, এবং সকালে বসেই একাই পাতিলে সব ভাত খেয়ে ফেলছেন এবং কড়াইয়ের সব তরকারি খেয়ে ফেলছেন। এখন বাড়ির অন্য সদস্যরা বলে, এই কিরে তুই একাই এত লোকের খাবার খেয়ে ফেললি কিভাবে, অন্যরা খাবে না? তখন আবু বকর ভাইয়ের দাদি বলে, আমার এখনো ক্ষুধা যায় নাই, আরো ভাত রাঁধো। এদিকে বাড়ির অন্য সদস্যরা সকালে না খেয়ে থাকে, দুপুরবেলা আবার রান্না করা হয়, 15-16 জনের ভাত একটা পাতিলে রান্না করা হয়, আবার আর একটা পাত্রে তরকারি রান্না করা হয়। উনি রান্না হওয়ার সাথে সাথে গরম খাবার খেতে বসে গেছে, একদম গরম খাবার। মানুষ তো একটু খাবার ঠান্ডা হতে দেয়, কিন্তু না, উনি ওই গরম খাবার খেতে বসে গেছে এবং একাই সব খাবার খেয়ে ফেলছে। এটা দেখে পরিবারের সদস্যরা খুবই অবাক হয় যে কি ব্যাপার, এ কি হলো, গতকালকে তো স্বাভাবিক ছিল, আজকে এই একা মানুষ সবার খাবার খেয়ে ফেলতেছে কিভাবে, আর খাবারগুলো যাচ্ছেইটা কোথায়? এইভাবে 1-2 দিন যায়, পরিবারের সদস্যরা একরকম অভুক্তই ছিল। তার খাবার খাওয়ার পরে আবার রান্না করা হয়, তখন ওরা কিছু খেতে পারে, কিন্তু ওরা তো আসলে গরিব মানুষ, এভাবে একাই যদি সব খাবার খেয়ে ফেলে তাহলে ওনাদের চলবে কিভাবে? তখন যেটা হয় সেটা হলো যে ওনারা ভাবেন যে ওর উপর মনে হয় কোনো সমস্যা এসে পড়েছে। এই ভাবনা হতে হতে আরো একটি গুরুতর সমস্যা দেখা দেয়। কয়েকদিন পর সকালবেলা যখন মুরগির খোপ থেকে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, উঠানে ঘোরাফেরা করছে মুরগিগুলো, ধান টান খাচ্ছে। এমত অবস্থায় আবু বকর ভাইয়ের দাদি খপ করে একটা মুরগিকে ধরে ফেলেন, ধরে এক টানে মুরগির চামড়া ছুলে ফেলেন এবং ছোলার পরে ওই মুরগির মাংস কাঁচা খেতে শুরু করেন। এটা দেখে তো সকলে অবাক। মুরগি কিন্তু তখনও জীবিত, মানে চামড়া ছুলে ফেলেছে, মুরগি ছটফট করছে, ওই অবস্থাতে মুরগি সে চেবিয়ে খাচ্ছে। সকলে দেখে ভয় পেয়ে যায়, করিস কি করিস কি, কিন্তু তার ভেতর থেকে এক ধরনের গোঙানির আওয়াজ আসছিল এবং সেই মুরগিটা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর তখন সকলে চিন্তা করে ওর ভিতরে পাগলামি দেখা দিয়েছে, তাড়াতাড়ি করে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করে ওকে বিয়ে দিয়ে দিতে হবে, বিয়ের পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। আর যদি আশেপাশের লোকজন জানে যে ওর মধ্যে এই ধরনের পাগলামির স্বভাব দেখা দিয়েছে, তাহলে তো ওর বিয়েই হবে না। এখন আশেপাশ থেকে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করানো হয়, কিছুটা থেমে থাকে, একটু স্বাভাবিক থাকে, আবার কয়েকদিন পরে এই একই সমস্যা দেখা দেয়। ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে একটা পরিবারের পুরুষ সদস্যের সাথে বিয়ের কথাবার্তা সব ফাইনাল হয়ে যায়। আর ওনারা এই মেয়ের সম্পর্কে যতটুকু খোঁজ খবর নিয়েছেন, কোনো নেতিবাচক কোনো তথ্য পাননি। মানে তারা যতটুকু খোঁজ খবর নিয়েছেন আত্মীয় স্বজনদের কাছেই জিজ্ঞেস করেছেন, ওই আবু বকর ভাইয়ের দাদির আত্মীয় স্বজন, তারা আর নেতিবাচক কিছু বলেন নাই, কারণ মেয়েকে তো বিয়ে দিতে হবে। তো বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর কয়েকদিন স্বাভাবিকভাবে কাটে, মানে কয়েকদিন কোনো সমস্যা হয় না। এক রাতে হঠাৎ করে এই আবু বকর ভাইয়ের দাদা, যিনি মানে দাদির হাজবেন্ড, তিনি দেখেন যে তার স্ত্রী বিছানায় নাই। এই কোথায় গেল, নিশ্চয়ই ওয়াশরুমে গিয়েছে, কিন্তু ওয়াশরুমের আশেপাশে গিয়েও তাকে কোনো মানে তার কোনো চিহ্নই পাওয়া যায় না। তো কোথায় গেল এত রাতের বেলা, সবাই খুঁজতে থাকে। তো ওনাদের গ্রামের একটি ভয়ানক জায়গা রয়েছে, সবাই ওই জায়গাটা ফেলুর বাঁশবাগান নামে চিনত। তো ফেলুর বাঁশবাগানের কাছে গিয়ে দেখা গেল
তো ওই বাঁশ বাগানের নিচে আবু বকর ভাইয়ের দাদি বসে আছে। তো তাকে ওখান থেকে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানে কিভাবে গেলা? সে কিচ্ছু বলতে পারে না, বলে কই আমি কখন গেলাম, আমি তো ঘুমাইছিলাম, আমি ওখানে কিভাবে গেলাম। তো মানে তার কোনো সেন্সই নাই যে সে আসলে কি করেছে। এরপরে কি হলো, এর কয়েকদিন পরে আবার একই সমস্যা। তাকে এক রাতে পাওয়া গেল নদীর ধারে। ওই নদীর ধারের কাছে একটা শ্মশান ছিল, ওইখানে, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। আবার কয়েকদিন পরে সে নাই, পাওয়া গেল এমন এক বাগানে, যেই বাগানে দিনের বেলাতেই কেউ যায় না। তো এইভাবে যখন ঘটতে থাকে তখন ওই পরিবারের সদস্যরা বুঝতে পারে যে ওনার সাথে ভয়ানক কিছু রয়েছে। তখন ওনারা সিদ্ধান্ত নেয় যে আগে কিছু খোঁজ খবর নেই যে কি হয়েছিল। তখন আবু বকর ভাইয়ের দাদা তার শ্বশুর বাড়িতে খোঁজ খবর নেন। খোঁজ খবর নিয়ে শোনেন যে বিয়ের আগে এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল আর কি। এখন বিয়ে হয়ে গেছে, এখন কি করবে, এখন সমাধান তো করতে হবে। তখন ওনারা আশেপাশের বেশ কিছু হুজুর দেখান, কিন্তু হুজুররা প্রত্যেকেই বলে দেন যে এই রোগের ট্রিটমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। এর মধ্যে কুষ্টিয়ার একজন হুজুর, বেশ প্রবীণ একজন হুজুর, তাকে দেখান। তাকে দেখানোর পর তিনি বলেন যে তোমরা মাগুরায় যাও। ওই মাগুরার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে একটা কবরস্থান রয়েছে। ওই কবরস্থানের কাছে একটা মসজিদ রয়েছে। ওই মসজিদের যে ইমাম সাহেব রয়েছে, এই সমস্যার সমাধান আল্লাহ যদি চান তাহলে ওর হাত দ্বারা হতে পারে, এছাড়া এটা সম্ভব নয়। সত্যি তারা মাগুরাতে যান, সেই ইমাম সাহেবের কাছে যান, কিন্তু ইমাম সাহেবকে দেখে তারা তো রীতিমতো অবাক এবং খুবই গুরুত্বহীনতার সাথে বিষয়টাকে দেখে। কারণ হলো ইমাম সাহেবের বয়স সর্বোচ্চ 20 বছর, খুবই সুদর্শন একটা বাচ্চা ছেলে। এখন ওনারা চিন্তা করছে কত রথী মহারথীরা এই সমস্যার সমাধান করতে পারলো না, এক মুরব্বীর কাছে গেলাম, কত প্রবীণ বয়স, আর উনি কিনা পাঠালেন এইরকম একটা বাচ্চা ছেলের কাছে, এই সমাধান করতে পারবে? তারপরও তাকে বলেন এবং সে বলে দেন যে না, এই রোগীর সমস্যা আমি সমাধান করতে পারবো না, আপনারা চলে যান। তো তারাও চলে আসেন। তারা আসলে জোরাজুরিও করেন নাই, তাদের কোনো আগ্রহী ছিল না তাকে, তার চেহারা দেখে অন্তত, যে এর দ্বারা এই কঠিন সমস্যার সমাধান হবে না। তারা আবার পূর্বের ইমাম সাহেবের কাছে আসেন, যে হুজুর, যে প্রবীণ হুজুর যিনি বলেছিলেন এই তার কাছে মাগুরাতে যাওয়ার জন্য আর কি। বলেন যে কি হুজুর, কার কাছে পাঠালেন? এটা বাচ্চা ছেলে। তা আমাদের তো দেখে কোনো ভক্তি হইল না, আর সেও এই রোগীর ট্রিটমেন্ট করতে রাজি হলো না। তখন ওই হুজুর মুস্কি হেসে দিয়ে বলতেছেন যে আপনাদের সমস্যার সমাধান যদি আল্লাহ কারো হাত দ্বারা করান তাহলে ইনশাল্লাহ ওর হাত দিয়েই হবে, আর ও হচ্ছে আমারই ছাত্র। আপনারা ওর কাছে আবারও যান এবং আমার কথা বলেন যে আমি পাঠিয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা একটু চিন্তা করুন যে একজন প্রবীণ হুজুর তিনি তার ছাত্রের কাছে এই সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা ওই ছাত্রের মধ্যে কি পরিমাণ এলেম এবং বুজুর্গি দান করেছিলেন। তারা আবার তার কাছে যান, যাওয়ার পরে ওই হুজুরের পরিচয় দেন যে উনি আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন হুজুর বলেন তাহলে আপনার শুরুতে কেন আমাকে বলেননি যে আমার উস্তাদ আমার কাছে পাঠিয়েছে? তাহলে তো আমি রিস্ক নিয়ে হলেও এই কাজটি করার জন্য চেষ্টা করতাম। তখন ওনারা চেহারার যে ভাবসাব এটা দিয়ে বুঝিয়ে দেন। ওই হুজুর বুঝতে পারে যে আসলে তার বয়স, তার চেহারা সুরত দেখে আসলে মনে হয়েছে তিনি বাচ্চা ছেলে, এই কাজ করতে পারবেন না, এই জন্য আসলে অতটা গুরুত্ব দিয়ে তারা বলেননি। তো যাই হোক, রুগীকে দেখার পর ওই হুজুর, নতুন যে হুজুর আর কি, সে বলেন যে আপনারা এখন চলে যান, 3-4 দিন খুব সাবধানে রাখবেন, এরপরে আপনারা আমার কাছে আসবেন, রুগীকে নিয়েই আসবেন। একটা সময় দিয়ে দেয় যে 3-4 দিন পর একটা পূর্ণিমার রাতের একটা সময় ছিল।
তো ওনারা আবার চলে যান। 3-4 দিন পর আবার আসেন। আসার পরে দেখেন যে ওই হুজুরের হাতে একটি লম্বা কাগজ, ওই কাগজে আরবি ভাষায় অনেক কিছু লেখা। তখন অবশ্য ওই সময় গিয়েছিল হচ্ছে যে এই আবু বকর ভাইয়ের দাদির বাবা, উনি গিয়েছিলেন আর কি ওইখানে, রোগী নিয়ে যান নাই, রোগী বাড়িতেই ছিল। তো যাওয়ার পরে আবু বকর ভাইয়ের দাদার কাছে ওই কাগজটা দিন, বলেন যে আজকে আপনি এই যেই কবরস্থানটি রয়েছে, এই কবরস্থানের পাশে মানে পেছন দিকে যে রাস্তা রয়েছে, এই রাস্তার এখানে দাঁড়িয়ে থাকবেন। গভীর রাত্রে আপনি একটা গাড়ি বহরকে যেতে দেখবেন। যখন ওই গাড়িটা আপনার কাছাকাছি আসবে তখন আপনি সুন্দর করে সালাম দিবেন। কোনো ভয়ের কিছু নাই, ওনার সাথে কথোপকথন হবে আপনার, এবং তখন এই চিঠিটা তার হাতে দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। উনি রাত্রেবেলা গিয়েছেন, দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মনে হচ্ছে যে দূরে কিছু একটা আসছে। দূর থেকে দেখা গেল সুন্দর চেহারা, লম্বা লম্বা দুজন মানুষ সামনে হেঁটে আসছে, আর পেছনে একটা ঘোড়ার গাড়ি। কিন্তু গাড়িটা যত কাছে আসছে তখন মনে হলো না, এটা ঘোড়া না, এটা অনেক বড় আকৃতির দুটো কুকুর। ওই কুকুর একটি গাড়ি টেনে নিয়ে আসছে। আমরা পুরাতন আমলের অনেক সময় ঘোড়ার গাড়ি দেখেছি। ওই ঘোড়ার গাড়িগুলো আজকের মাইক্রোবাসের মতো অনেকটা, ওর ভিতরে সুন্দর সিট রয়েছে, মানুষ বসতে পারত। অভিজাত শ্রেণীর মানুষরা এই গাড়িগুলো ব্যবহার করত। ঠিক ওই রকম অভিজাত শ্রেণীর একটি গাড়ি, কিন্তু গাড়িটি টেনে নিয়ে যাচ্ছিল দুটি কুকুর, এবং ওই গাড়ির পেছনে আবার লম্বা দুজন লোক। তো যখন কাছাকাছি এসেছে, ওই দুজন লোক কিন্তু আবু বকর ভাইয়ের দাদির বাবার দিকে ভ্রুক্ষেপও করেনি, তারা তাদের মতো চলে যাচ্ছে। যখন গাড়িটা তার পাশ দিয়ে ক্রস করছে তখন উনি লম্বা করে একটি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সালাম দেওয়ার সাথে সাথে গাড়ি থেমে যায়, মানে এক চুলো নড়ে না। এবং ওই যে গাড়ির ভেতরে পালকির মতো একটা মানে কাঠামো গাড়িটা আর কি, তো ভেতর থেকে সুন্দরভাবে খুব মসৃণ সুন্দর গলায় সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মুহতারাম, আপনি আমার কাছে কি চান? খুব মানে পোলাইটলি, এত সুন্দর গলায়, এত চমৎকার ব্যবহারে এই কথাটা বলেছে, মুহতারাম আপনি আমার কাছে কি চান, কেন এসেছেন এখানে? তখন ওই চিঠিটা ওই হুজুরের কাছে, মানে ভেতরে যিনি আছেন তার কাছে দেওয়ার কথা বলেন, যে আমাকে এই হুজুর পাঠিয়েছেন, এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। তখন ওই পালকির ভেতর থেকে, মানে ওই গাড়ির ওই ভেতর থেকে একটি হাত বের হয়ে আসে। হাতটি মানুষের মতোই ছিল, কিন্তু একটু লম্বা ছিল, এবং হাত অনেক সাদা একটা হাত, খুব সুন্দর হাত। তখন ওই হাতে ওই চিঠিটা দিয়ে দেন। তখন ওই অবস্থাতেই ওই চিঠিটি পড়েন ভিতরে যিনি ছিলেন। তো পড়ার পর তিনি বলছেন যে আজ থেকে 3 থেকে 4 দিন, মানে এক্সাক্ট টাইম বলতে পারেননি, এরকম একটা সময় বলেন যে 3 থেকে 4 দিন পরে আপনার রাতের বেলা কেউ ঘর থেকে বের হবেন না। আপনাদের যত প্রয়োজন সব আগেই শেষ করে ফেলবেন। রাতের বেলা ঘর থেকে কেউ বের হবেন না, এবং যতই শব্দ হোক, যত যাই কিছু হোক, আপনারা ঘর থেকে বের হবেন না। ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কি আর কোনোভাবে আপনাকে সহযোগিতা করতে পারি মুহতারাম? মানে উনি বলছেন পালকির ভেতর থেকে, মানে গাড়ির মধ্যে থেকে আর কি। তখন আবু বকর ভাইয়ের দাদির বাবা বলেন, না, আমার এইটাই সমস্যা, যদি এটা সমাধান করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব। তখন ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ চাহেন তো সমস্যার সমাধান হবে। যাই হোক, চলে গেছেন উনি। ওনার হাজবেন্ডকে বলে দেন, মানে আবু বকর ভাইয়ের দাদির হাজবেন্ডকে বলে দেন যে এই ব্যাপার, কেউ কিন্তু বের হবে না।
আমার মনে হয় একটু বলতে ভুল হয়েছে যে ওইখানে আবু বকর ভাইয়ের দাদির বাবা যাননি, আবু বকর ভাইয়ের দাদির হাজবেন্ডই গিয়েছিলেন, সরি। তো যাই হোক, ওই বাড়িতে ফেরত আসেন, ফেরত আসার পর সবাই বলে দেন যে এরকম এই কয়েকদিন পরে রাত্রেবেলাও কিন্তু বের হওয়া যাবে না। এখন সবাই তো ওই রাত্রে খুব অ্যালার্ট, কেউ বের হবে না। মধ্যরাত্রির দিকে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, বাবারে মাগো মরে গেলাম। পুরুষের কণ্ঠ আছে, মহিলার কণ্ঠ আছে, আর ঘরের চাল মনে হচ্ছে ভেঙে চুরে যাবে এখনই। একবার ঘরের চালে ধূপধাপ শব্দ হয়, একবার উঠোনে ধূপধাপ শব্দ হয়। তো এই রকমের শব্দ হচ্ছে। এখন মোটামুটি 15-20 মিনিট পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ওনারা ঘর থেকে বের হন না। সকালে যখন ঘর থেকে বের হন তখন দেখেন যে উঠোনে 6টি আগুনে পুড়ে যাওয়া কাকের মতো কোন একটা পাখির ডেড বডি পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কাকই হবে। তখন এই জিনিসগুলো একত্র করে ওনারা আবার কবর দিয়ে দেন কোন একটা জায়গায়। পরবর্তীতে ওই মাগুরার ওই হুজুরের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান আর কি যে এই ঘটনা কি হয়েছিল। তখন বলেন যে আপনার বাড়িতে 6টি দুষ্টু জিন ছিল, আর আপনি যাকে দেখেছিলেন তিনি ছিলেন জিনের সর্দার। তিনি এই সমস্যার সমাধানের জন্য ওনার অনুগত একটা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেন। তারা যখন ওখানে গিয়ে এসে দেখে আপনাদের ঘরের চালের উপর 6টি দুষ্টু জিন বসে আছে। প্রথমে ওদেরকে বলেছে এখান থেকে চলে যেতে, ওরা যখন রাজি হয়নি তখন এই বাহিনী ওদেরকে হত্যা করে। আপনার ওয়াইফের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, উনি সুস্থ হয়ে যাবেন, আর কোনোদিনও এই বিষয়ের কোনো সমস্যা হবেও না, আল্লাহ যদি চান। সত্যি এরপরে কিন্তু আবু বকর ভাইয়ের দাদি একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, একদম স্বাভাবিক। উনি মারা গিয়েছেন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন, কিন্তু কোনো অস্বাভাবিকতার কারণে তিনি মারা যাননি। এই যে উনি মাঝে মাঝে হঠাৎ করে গায়েব হয়ে যেতেন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে, এমনও হয়েছে যে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছেন, 2 দিন পর উঠোনে ধপাস করে শব্দ হয়েছে, গিয়ে দেখেন ওনার দাদি ওখানে পড়ে রয়েছে। হয়তো 2 দিন খোঁজ খবর নিতে নিতে তাদের অবস্থা খারাপ, কোথায় গিয়েছে কি হয়েছে কেউ বলতে পারে না। আবার উনি কোথায় ছিলেন সেটা উনি নিজেও বলতে পারেন না। এই ধরনের সমস্যা মানে যখন প্রকট আকার ধারণ করছিল তখনই এই সমস্যার সমাধানের জন্য ওনারা মানে খুব বেশি রকমের চেষ্টা করেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্যার সমাধানও করেছিলেন। প্রিয় লিসেনার্স, এই টাইপের বুজুর্গ লোক এখন আসলে পাওয়া অনেক কঠিন, যে বুজুর্গ লোকের কথা জিনের সর্দাররাও শুনবে। আমরা আমাদের চারিদিকে এতটা পঙ্কিলতার মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছি। আমরা হয়তোবা নামাজ আদায় করছি, ইসলামের যে মৌলিক যে কাজগুলো সেগুলো আদায় করার চেষ্টা করছি, কিন্তু আমরা অনেক বিষয় থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। আমরা সুদ, ঘুষ, দুর্নীতি সহ হালাল উপার্জনের যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোকে মানে আমরা অ্যাভয়েড করে এমন সমস্ত উপার্জনের দিকে ঢুকে গিয়েছি যেগুলো আসলে সম্পূর্ণভাবে হালাল নয়। এবং এই কারণে আমরা যতই নামাজ পড়ি, যতই ইবাদত বন্দেগী করি, আমাদের সেই ধরনের মানে তাকওয়া এবং পরহেজগারিতা আমরা অর্জন করতে পারছি না, যার কারণে আমরা দোয়া করলেও দোয়া কবুল হয় না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনো অনেক মানুষ রয়েছেন যে যারা এইভাবে নিজেদেরকে চালানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কখনো আসলে সামনে আসে না। সামনে আসে না বলতে কি, তারা নিজেদেরকে ওইভাবে প্রকাশ করতে চান না। তারা চান না যে তাদের এইভাবে চলা বা তাদের এই পরহেজগারিতার বিষয়গুলো মানুষ জানুক। মানুষ জানলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এতে তাদের মধ্যে রিয়া বা অহংকার চলে আসতে পারে। এই জন্য তারা এইভাবে নিজেদেরকে প্রকাশও করেন না। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এই ঘটনাটি আপনারা অনেকেই শুনতে চেয়েছিলেন, যার কারণে এই ঘটনাটি আপনাদেরকে আবার পুনরায় রেকর্ড করে আমি বললাম।
আমাদের এই চ্যানেলে যারা নতুন শুনছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া রয়েছে, আপনারা ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান এই লিংকের মাধ্যমে। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ও শেষ ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আজকের রিমেম্বারিং স্টোরিজের আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমি অনেক আগে ভূত এফএমে শেয়ার করেছিলাম। এই ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার একটি ঘটনা। একজন কসাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল, যার নাম হচ্ছে জলিল কসাই। এটা অনেক আগের ঘটনা, এটা আসলে নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। অনেক আগের হতে পারে, মুক্তিযুদ্ধেরও আগে বা ইমিডিয়েট মুক্তিযুদ্ধের পরে আর কি, এরকম হতে পারে। সালটা আসলে শনাক্ত করতে আমি ওইভাবে পারিনি যখন আমি বলেছিলাম। আর এখনো ওই ঘটনাটি পরবর্তীতে যখন আবার আমি সংগ্রহ করার চেষ্টা করেছি, তো দেখা গেল যে ওই জলিল কসাই অনেক আগেই মারা গিয়েছেন। তার ছেলে পেলেরা এখন ওইভাবে কেউ নাই, বংশধরেরা কেউ কেউ আছেন, কিন্তু তারা এই ঘটনার সত্যতা সম্পর্কে কিছু বলতে পারেন না। কিন্তু ওই সময়ে এই ঘটনাটি অনেকের মুখে মুখে ছিল, জানতো যে এই ধরনের ঘটনা তার সাথে ঘটেছে। আর পরিবারের সদস্যরা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো নাও জানতে পারেন, এমনও হতে পারে, তাই না? আর অনেক ব্যাপার হচ্ছে যে অনেকে বলেও না কিছু বিষয়ে, মানে কেউ না বলে, আবার আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষের মস্তিষ্ক থেকে সেটা বিস্তৃত হয়ে যায়, হারিয়ে যায়। যাই হোক প্রিয় লিসেনার্স, এই জলিল কসাই ওনার বাড়ি ছিল রাজবাড়ী জেলার উড়াকান্দা নামক একটি জায়গায়। এই উড়াকান্দাতে ওনার বাড়ি ছিল। আর উনি যেহেতু কসাই ছিলেন, গ্রাম থেকে উনি ছাগল গরু এই জিনিসগুলো সংগ্রহ করতেন এবং ওগুলো হাঁটিয়ে নিয়ে যেতেন রাজবাড়ির ওই মাংস বাজারে, সেখানে জবাই টবাই করে বিক্রি করতেন। এটা নিত্যদিনের কাজ ছিল আর কি। আর ওনাদের কসাইদের যেটা হয় আর কি, দেখা যাচ্ছে বিকালের আগেই ওনাদের সবকিছু ক্লোজ হয়ে যায়, বেচা কেনা সব শেষ। সকালেই তো ভোরের দিকে জবাই করে, আর বিকালে বা দুপুরের মধ্যেও বেচা কেনা শেষ হয়ে যায়। কোনো কারণে শীতকালে উনি একটি গরু জবাই করেছিলেন, কিন্তু গরুর মাংস আসলে তখনও শেষ হয়নি। ওই দিন সন্ধ্যা পর্যন্ত প্রায় বেচা কেনা চলেছে, মানে অনেকক্ষণ বসেছিলেন আর কি, সবকিছু শেষ টেস করতে সময় লাগে। কারণ আজকের মতো তো ওরকম ফ্রিজিং ব্যবস্থা তখন ছিল না। তখন কিন্তু সবকিছু বিক্রি করে আসতে হবে, নাহলে কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু শীতকাল ছিল, একটু দীর্ঘ সময় ধরে বিক্রির সুযোগও ছিল, ঠান্ডা আবহাওয়ার কারণে মাংসে সমস্যাও হতো না আর কি ওই সময়। যাই হোক, উনি সব বিক্রি শেষ করে দিয়ে ওনার যে বাইসাইকেল ছিল সেটি নিয়ে উনি আসতে থাকেন। উনি যখন আসলেন তখন রাত যে খুব বেশি গভীর হয়েছে তা না, কিন্তু আগেকার দিনে তো রাত একটু বেশি হলে, বিশেষ করে সন্ধ্যার পরেই চারদিকে শুনশান নীরবতা নেমে আসতো। আর ওই সময় ওই যে উড়াকান্দার যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু এমন ছিল না। কারণ রাজবাড়ির বাজার থেকে বের হয়ে কয়েকটি এরিয়া পার হয়ে ওইদিকে যেতে হয়, যেমন নূরপুর এরিয়া আছে, তো নূরপুর পার হয়ে আরো বেশ কিছু গ্রাম পার হয়ে, মানে দাঁতশি নামক একটা জায়গা রয়েছে, দাঁতশি থেকে উড়াকান্দার সোজা রাস্তা রয়েছে। তো এখন অবশ্য বাঁধ হয়ে, এখন বাঁধ না, এটা এরশাদ সরকারের সময় পদ্মা নদীতে বাঁধ দেয়া হয়, তখন ওই বাঁধ ছিল না। এটা অনেক আগের ঘটনা। তো যাই হোক, উনি যাচ্ছেন ওই দাঁতশি পার হয়ে উড়াকান্দার যে রাস্তাটা, ওটা কিন্তু দিনের বেলাতেও এখন অবশ্য গাড়ি কম বেশি চলাফেরা করে, ভালোই চলাফেরা করে, কিন্তু একটা সময় কিন্তু এই রাস্তায় গাড়ি ঘোড়া খুবই চলাফেরা কম করতো, রাস্তাও ভালো ছিল না। আর সন্ধ্যার পরে মানুষজনকে খুঁজেই পাওয়া যেত না, জনবসতি অনেক কম ছিল সেখানে। তো উনি যাচ্ছেন, তো চাঁদের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে রাস্তার একটা পাশে, একদম মিডিলেও না, রাস্তার একটা পাশে একটা বিড়াল, সেই বিড়ালের সাথে 5-6টা বাচ্চা বিড়াল রয়েছে, মানে একটা মা বিড়াল তার সাথে বাচ্চা কিছু বিড়াল রাস্তার একটা পাশে
খেলাধুলা করছে, ওই মা বিড়াল তার বাচ্চাদের সাথে খেলছে, বাচ্চারা মার সাথে খেলছে। এখন সমস্যা হলো এই জলিল সাহেব উনি যেহেতু মানে তার প্রফেশনটা ছিল কসাই, স্বাভাবিকভাবেই জীবজন্তুর প্রতি তার দয়া মায়া একটু কমই কাজ করত। আর আমাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা সমস্যা রয়েছে, কোনো কারণে কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণী দেখলেই একটা ঢিল নিয়ে একটা লাঠি নিয়ে অকারণে তাদেরকে আঘাত করি। মানে এই কাজগুলো করে না আমরা আমাদের নিজেদের মধ্যে কি যে একটা পৈশাচিক আনন্দ পাই, এটা আমরা হয়তো বা নিজেরাও মানে বুঝি না যে আমাদের এই পৈশাচিক আনন্দটা অন্য একটা প্রাণীর জন্য কষ্ট হচ্ছে। আর ওই বোবা প্রাণীগুলো আল্লাহ তাআলার দরবারে কিন্তু নালিশ করে, তাদের নালিশ আমরা শুনতে না পেলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঠিকই শুনতে পান। তো উনি কিন্তু চাইলে ওনার সাইকেলটা রাস্তার মিডিল দিয়ে নিয়ে যেতে পারতেন। উনি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ওই বিড়ালের গায়ের উপর দিয়ে সাইকেলটা নিয়ে চলে যান। বাচ্চা বিড়ালগুলো সরে গিয়েছিল, কিন্তু বড় বিড়ালটি হঠাৎ করে আচমকা মানে সে সরতে পারেনি, তার গায়ের উপর দিয়ে চালিয়ে নিয়ে যান। অবশ্য চালিয়ে নিয়ে যাওয়ার পরে উনি মুস্কি মুস্কি হাসতে হাসতে পেছন দিকে তাকান যে কি হলো বিড়ালটা। উনি দেখেন যে ওই বিড়ালটি ছটফট করছে। উনি ওনার মতো সাইকেল চালিয়ে বাড়িতে চলে যান, সবকিছু স্বাভাবিক। তো এরপরে কি হয়, উনি পরের দিন যখন সকালবেলা ভোরবেলা আসতে হয়, তো তাকে ফজরের নামাজের পরে ওই ওই রাস্তাতে বেশ কিছু লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে, তখন দেখে যে একটা বিড়াল মরে আছে, ওই যে রাতের বেলা যে বিড়ালটার উপর দিয়ে তিনি চালিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং ওই বিড়ালের চারদিকে ওই 5-6টি বাচ্চা বসে আছে। কেউ ওই বিড়ালটার গায়ে হাত দিতে দিচ্ছে না, মানে কেউ ওটা যে হাত দিবে ওই বাচ্চাগুলো দিতে দিচ্ছে না, বাচ্চাগুলো আক্রমণ করার চেষ্টা করছে। তো ও সে কি করে এক নজর দেখে ওদিকে চলে গিয়েছে, কারণ হলো এই বিড়ালটার গায়ের উপর দিয়ে তো উনি সাইকেল নিয়ে গিয়েছেন। এখন যদি দাঁড়ান বলে যে আমি তো এই বিড়ালটাকে মারছি, তো লোকজন তো গালিগালাজ করবে, সে ওই এক নজর দেখে চলে যায়, আর কোনো কথা বলে না। ওদিকে যেটা হয় সেটা হলো ওই লোকজন বিড়ালটাকে তো সরাতে পারছে না ওখান থেকে। তো একজন নামাজি, খুব ভালো একজন মানে মানুষ আর কি, তো তিনি আসেন, উনি বিষয়টা দেখে বলেন যে এই বিড়ালটাকে তো এইভাবে আসলে সরানো যাবে না, কারণ তোমরা তো বিড়ালটা নিয়ে ছুঁড়ে ফেলে দিবা জঙ্গলের মধ্যে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এরা মনে হয় বুঝতে পারছে, মানে এই বাচ্চাগুলো মনে হয় বুঝতে পারছে। তখন উনি ওই বাচ্চাদেরকে বলেন যে তোমাদের মাকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে আসো, সুন্দরভাবে একে কবর দিব। যখন এই কথাগুলো বলে মনে হলো ওই বাচ্চাগুলো তার কথা বুঝতে পারলো, তখন বাচ্চাগুলো সরে গেল। ওই লোকটি নিজে বিড়ালকে হাতে নিলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, বিড়ালগুলোর সাথে সাথে যাচ্ছে, এবং ওই 5-6 জন লোকও সাথে সাথে যাচ্ছে। পরে একটি কোদাল এনে একটা জায়গায় সুন্দর করে ওই বিড়ালটাকে কবর দিয়ে দেওয়া হয়। সকলের সামনে ওই বাচ্চাগুলো তাদের মায়ের কবরের উপরে খুব কান্নাকাটি করছিল, যে দৃশ্য দেখে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও মন গলে যাবে। যাই হোক, স্থানীয় কেউ কেউ বলেছিল পরবর্তীতে নাকি ওই বিড়ালের কবরের কাছে ওই বাচ্চাগুলোকে কয়েকদিন দেখা গিয়েছিল, কান্নাকাটি করতো, আসতো, মিউ মিউ করতো, কিন্তু তারপরে আর দেখা যায়নি। ঘটনাটা শুরু মূলত এখান থেকেই। ওই যে জলিল কসাই, তার স্ত্রী কিন্তু 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন। তো উনি ফিল করছিলেন যে ওনার সন্তান কিন্তু পেটে আছে এবং জীবিত আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন মাসখানেক পরে ওনার স্বাভাবিকভাবে ডেলিভারির সময় আসলো, তখন তো এইভাবে ডাক্তারের কাছে নিয়ে আসা হতো না, স্থানীয় ধাত্রী বা দায়ী যারা ছিল তারাই এই প্রসব সংক্রান্ত কাজগুলো করতেন। তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল যে ওই বাচ্চা মৃত। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগেও কিন্তু পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া ওনারা বুঝতে পেরেছিলেন, মাও টের পেয়েছিলেন, এবং ভূমিষ্ঠ হওয়ার পর মনে হলো এই বাচ্চার কোমর বা মেরুদণ্ড কেউ মুচড়ে ভেঙে দিয়েছে, এবং এই কারণেই হয়তো বা মারা গিয়েছে। তারা খুবই অবাক হন যে একটু আগেই
স্বাভাবিক ছিল, এখন মারা গেছে। এখন হতে পারে, এটা যে কোনো কারণে হতেই পারে। এরপরে প্রিয় লিসেনার্স, ওনার কিন্তু একটার পর একটা, ওনার স্ত্রী গর্ভবতী হন এবং একই রকম ভাবে তিনি মৃত সন্তান প্রসব করেন। ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত টের পাওয়া যায় বাচ্চা জীবিত ছিল, কিন্তু তার পরবর্তীতে মৃত অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। তো এই সমস্যার সমাধান, যেটা সমস্যার সমাধান কি, কেন এটা হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছে না। ওই যে জলিল সাহেব, সে কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করছেন, তার সাথে কোনো সমস্যা নাই, সে কোনো ভয়ের কিছু দেখেও না, হ্যাঁ, এইভাবে চলছে আর কি। এরপরে স্থানীয় কিছু মানুষদের পরামর্শে ভালো একজন হুজুরের কাছে তিনি যান। যাওয়ার পরে তিনি এই সমস্যার সমাধান করতে পারেন না। এই এতগুলো দিন যখন পার হয়ে যায়, কিছু বুঝতে পারছিলেন না। এরপরে জলিল সাহেবের সাথে কিছু সমস্যা শুরু হয়। উনি এক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। আর গ্রামের ওয়াশরুম গুলো ঘরের বাইরে থাকে, এটা আমরা সবাই জানি। তখন তো থাকতো, এখনো থাকে। তো উনি হাতে একটি হারিকেন নিয়ে বাইরে বের হয়েছেন। তো বের হওয়ার পর উনি ওয়াশরুমে যখন কাছাকাছি এসেছেন, তখন ওই হারিকেনের আলোতে দেখতে পাচ্ছেন ওনার চতুর্দিকে জোড়া চোখ, অনেকগুলো জোড়া চোখ জ্বলছে। উনি ভালো করে খেয়াল করেন, অনেকগুলো বিড়াল ওনার চতুর্দিকে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত বিড়াল এখানে কিভাবে আসলো। সরি। তো উনি চিন্তা করেন যে এই বিড়ালগুলোকে কি করা যায়। এখন তাড়ানো তো যায়, মানে এতগুলো কিভাবে তাড়াবে। তারপর উনি তাড়ান, কিন্তু দেখা গেল যে একটু আগে যে পরিমাণ বিড়াল ছিল তার থেকে মনে হচ্ছে আরো দ্বিগুণ সংখ্যক বিড়াল চলে আসছে, এসে চারদিকে চলে আসছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবে নেন না। উনি চিন্তা করেন যে তাড়াতাড়ি আমি ঘরে ফিরে যাই, ঘরে ফিরে বাড়ির লোকজনকে ডেকে তারপরে ওয়াশরুমে যাই আর কি, সাথে লোক থাকলে একটু সাহস হবে। তো উনি খেয়াল করছিলেন ওনার হারিকেনের আলোর মানে যতদূর পর্যন্ত যাচ্ছে এর মধ্যে বিড়ালগুলো আসতে পারছে না। উনি এটাও বুঝতে পারছিলেন যে হারিকেনের তেল কিন্তু ফুরিয়ে আসছে। এই অবস্থায় উনি যদি ঝেড়ে দৌড় দেন তাহলে কিন্তু হারিকেনের বাতি মানে হারিকেনের আলোটা নিভে যেতে পারে, তখন একটা সমস্যা হতে পারে। উনি আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছেন যাতে করে হারিকেনের আলো নিভে না যায়। একদম ঘরের বারান্দার কাছে এসে ঝেড়ে দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যান, হারিকেনটা হাত থেকে ফেলে দিয়ে। ঢুকে দরজা লাগিয়ে দেন এবং জানালার কাছে গিয়ে যখন দাঁড়ান তখন দেখেন উঠোনে হাজার হাজার বিড়াল এসে ভিড় করেছে এবং সবাই রাগী দৃষ্টিতে ওনাকে খুঁজছে। উনি জানালাও বন্ধ করে দেন, ওনার স্ত্রীকে ডেকে তোলেন, পরে দেখে যে বিড়ালটির আর কিছু নেই। এরপরে মূলত উনি বুঝতে পারেন যে কোন একটা ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটে চলছে এবং ওনার স্ত্রীর এইভাবে মৃত সন্তান প্রসব করার সাথে বিড়ালের কোন একটা সম্পর্ক রয়েছে। তখন উনি আরো একজন ভালো হুজুরের কাছে যখন যান, তখন সেই হুজুর বলেন যে এই সমস্যার সমাধান আর একজন ব্যক্তি আছেন, একজন মুহাদ্দিস সাহেব, তাকে দেখিয়ে দেন যে তুমি তার কাছে যাও, তিনি হয়তো এই বিষয়টা সমাধান করতে পারবেন। তখন সেই মুহাদ্দিস সাহেবের কাছে যান। ওই মুহাদ্দিস সাহেব ঢাকার জামিয়া রহমানিয়ার একটি মাদ্রাসা, জামিয়া রহমানিয়া এই যে মোহাম্মদপুর যেটা রয়েছে আর কি, ওই এলাকায় যারা আছেন তারা আমার সাথে চিনে থাকবেন। উনি পরবর্তীতে ওইখানে নাকি চলে গিয়েছিলেন আর কি, অনেকদিন রাজবাড়িতে ছিলেন, পরে ওইখানে চলে গিয়েছিলেন। এরপরে উনি কোথায় গিয়েছেন শুনেছি যে উনি মারা গিয়েছেন আর কি, এটা আমি শুনেছি। যাই হোক, তো ওনার কাছে যখন যান তখন তিনি সবকিছু শোনার পর কয়েকদিন সময় নেন। কয়েকদিন সময় নেওয়ার পর তখন আবার ওই জলিল সাহেবকে খবর দেন। জলিল সাহেব আসলে হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছিল ওই রাতের বেলা খুবই একটা অন্যায় কাজ করেছিল। তুমি অকারণে ওই বিড়ালটিকে কষ্ট দিয়েছো, যার ফলে সে মারা গিয়েছে। ওই বিড়ালটি ছিল একটি জিন,
এইভাবে রাতের বেলা অকারণে কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই, শুধু রাতের বেলা কেন, দিনের বেলাতেও না। তোমার এই অন্যায়ের কারণে তোমার সন্তান বাঁচতে পারছে না, ওরা এইভাবেই তোমার সন্তানকে হত্যা করবে, তোমার বংশকে নির্বংশ করে দেবে, তোমার পরে তোমার পরিবারে আর কোনো সন্তান সন্ততি থাকবে না, ছেলে হোক মেয়ে হোক। এটাই ওদের বক্তব্য। তখন জহির সাহেব খুব কান্নাকাটি করেন যে আমার অন্যায় হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। তখন মুহাদ্দিস সাহেব বলেন যে ঠিক আছে, আমি জিনদেরকে বলবো তারা যেন এই কাজটি আর না করে তোমাকে ছেড়ে দেয়। তখন তিনি ওই জিনদেরকে অনুরোধ করেন। জিনগুলো বলে যে ঠিক আছে, সে যেহেতু বলছে যে সে আর কোনোদিন এই কাজ করবে না, আর আমরাও ওরকম খারাপ শ্রেণীর জিন নই, কিন্তু সে যে অন্যায় কাজটি করেছে এর শাস্তি তার প্রাপ্য ছিল। তখন হুজুর বলেন যে সে প্রাপ্য, তোমরা তাকে শাস্তি দাও, কিন্তু তার অনাগত সন্তান তারা তো কোনো অন্যায় করেনি, তাদেরকে কেন কষ্ট দিচ্ছ? তো এইভাবে জিনেরা রাজি হয়ে যায়, তাদেরকে বুঝাতে তিনি সক্ষম হন। আর এরপরে এই সমস্যার আর কোনো অগ্রগতি বলতে এই সমস্যা নিয়ে আর কিছু আগে বাড়েনি, বিষয়টা ওখানেই সলভ হয়ে যায়। এবং পরবর্তীতে ওই জলি সাহেবের সন্তানাদি হয়েছিলেন, তাদের বংশধররা এখনো আছে বলে আমি শুনেছি। তো এটি ছিল ঘটনা। তো এই ঘটনার যে মোরাল যেটা প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে এই যে অকারণে, আমি এরকম ঘটনা আরো বলেছি, অকারণে এইভাবে প্রাণীদেরকে কষ্ট দেয়া, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এটা কি উচিত? আপনার কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমাদের মধ্যে কারো যদি এই স্বভাব থেকে থাকে, সবাই তওবা করবেন, এক্ষুনি এই সমস্যার সমাধান আমাদের মধ্যে ভিতর থেকে আমরা সলভ করে ফেলি, এবং এভাবে কোনো প্রাণীকে আমরা যেন অকারণে কষ্ট না দিই। প্রিয় লিসেনার্স, এই টাইপের একটি ঘটনা আমি সম্ভবত এফএম এ আগেও বলেছিলাম, যেটি ঘটেছিল ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শিরগ্রাম কবরস্থানে। আমি এই ঘটনাটি ইনশাল্লাহ আমাদের রিমেম্বারিং স্টোরিজের পরবর্তী এপিসোডে এই ঘটনাটি বলবো। তবে এই ঘটনার সাথে অনেকটা সিমিলারিটিজ রয়েছে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে থাকা আরো যে ভয়ঙ্কর ঘটনাগুলো রয়েছে আমাদের আপনার দ্য হরর ওয়ার্ল্ড রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্র বিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে, এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের প্রিয় লিসেনার্স। এখন যে রহস্যময় কাহিনীটি আপনাদেরকে শোনাবো, এই কাহিনীটি একটা সময় তুমুল সাড়া ফেলেছিল। বিখ্যাত এই বর্ণনাটা পাওয়া গেছে মিস্টার রবার্ট ডেল ওয়েনের কাছ থেকে। চলুন তাহলে মূল কাহিনীতে চলে আসা যাক।
কোবার্ট ব্রুস এক স্কটিশ পরিবারের সন্তান। 18 শতকের শেষ ভাগে ইংল্যান্ডের দক্ষিণে টরবেতে জন্মগ্রহণ করেন তিনি। ছোটকাল থেকেই সাগরের প্রতি টান তাকে জাহাজের চাকরিতে যোগ দিতে উৎসাহ যোগায়। 1828 সালে 30 বছর বয়সে একটা বারকুর ফার্স্ট মেট হন তিনি। বারকুর হচ্ছে 3টার বেশি মাস্তুল আছে এমন জাহাজ হচ্ছে বারকু। তো সেখানে তিনি ফার্স্ট মেট হন। মূলত লিভারপুল আর নিউ ব্রান্সউইকের সেন্ট জোন্সের মধ্যে যাতায়াত করে জাহাজটা। এক অভিযানে পশ্চিমে মোটামুটি 5 থেকে 6 সপ্তাহ চলার পর নিউ ফাউন্ডল্যান্ডের পূর্ব তীরের কাছাকাছি চলে এলেন তারা। দুপুরের দিকে জাহাজের ডেকে দাঁড়িয়ে সূর্যের অবস্থান দেখলেন ক্যাপ্টেন আর মেট। তারপর দিনের কাজের হিসাব নিকাশ করার জন্য সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন দুজনে। ক্যাপ্টেনের ছোট্ট কেবিন জাহাজের স্টার্নের কাছেই। এদিকে মেটের স্টেট রুমটা খুব দূরে নয় কেবিন থেকে। স্টেট রুমের টেবিলটা দরজা লাগোয়া। ওখানে বসে কেউ কাঁধের উপর দিয়ে তাকিয়ে কেবিনের ভেতরটা দেখতে পাবে। এদিকে মেট তার রুমে বসে হিসাব মিলাতে মিলাতে মোটামুটি গলদঘর্ম অবস্থায় পড়ে গেছেন। জাহাজের অবস্থানের যে ফলাফল পাচ্ছেন তা মোটেও সন্তুষ্ট করতে পারছে না তাকে। কাজেই এটা নিয়ে এতটাই ব্যস্ত যে ক্যাপ্টেনের দিকে নজর নেই তার। যখন হিসাব শেষ করলেন না ঘুরিয়েই চেঁচিয়ে উঠলেন, বারবার ল্যাটিটিউড আর ল্যান্ডিটিউড নিচ্ছি, এটা কি ঠিক আছে? আপনার হিসাব কি বলে স্যার? কিন্তু অপর তরফের থেকে কোনো উত্তর না পেয়ে আবার একই প্রশ্ন করে ঘুরে তাকালেন। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নিয়ে এই প্রশ্ন তিনি আবারও করেও কোনো উত্তর যখন পেলেন না, তখন কি আর করা, ঘুরেই তো তাকাবেন। যা ভেবেছেন ক্যাপ্টেন তার স্লেট নিয়ে ব্যস্ত, কি যেন লিখছেন। তবে এবারও কোনো উত্তর মিলল না। উঠে দাঁড়িয়ে কেবিনের দরজার দিকে এগোলেন মেট ব্রুস। এবার যাকে ক্যাপ্টেন ভেবেছেন সেই ভদ্রলোক মাথা তুললেন। অবাক হয়ে মেট আবিষ্কার করলেন একেবারে অচেনা একজন লোকের দিকে তাকিয়ে আছেন তিনি। ব্রুসকে মোটেই ভীতু বলা চলে না, কিন্তু যখন দেখলেন ক্যাপ্টেনের জায়গায় বসে কশ্চিন কালেও দেখেননি এমন একজন মানুষ সরাসরি তার দিকে তাকিয়ে আছে, আর ওখানে থাকার সাহসই তিনি করলেন না। আগন্তুককে কোনো ধরনের প্রশ্ন না করেই ডেকের দিকে ছুটলেন। তার মনে হলো সবার আগে এটা ক্যাপ্টেনের নজরে আনা উচিত। তা মিস্টার ব্রুস, কি সমস্যা নিয়ে হাজির হয়েছে তুমি? জানতে চাইলেন ক্যাপ্টেন। সমস্যা স্যার আপনার ডেস্কে। আমার জানা মতে ওখানে কারো থাকার কথা নয়, উত্তর দিলেন ক্যাপ্টেন। কিন্তু ব্রুস বললেন আছে, শুধু তাই না, একেবারে অপরিচিত একজন মানুষ। উত্তেজনায় গলা রীতিমতো কাঁপছে ব্রুসের। ক্যাপ্টেন বললেন, একজন আগন্তুক? আমার মনে হয় তুমি স্বপ্ন দেখছো। সন্দেহ নেই স্টুয়ার্ট কিংবা সেকেন্ড মেটকে দেখেছো সেখানে, আর আমার নির্দেশ ছাড়া কেউই সেখানে যাওয়ার সাহস করবে না। ব্রুস উত্তর দিলেন, কিন্তু স্যার লোকটা দরজার দিকে ফিরে আপনার চেয়ারে বসে আছে, আপনার স্লেটে কি যেন লিখছে, তারপর সরাসরি আমার দিকে তাকালো, আর তাকে জীবনে কখনো দেখিনি আমি। ক্যাপ্টেন বলল, তুমি পাগল হয়ে গেছো ব্রুস। আমরা ডাঙা ছেড়েছি প্রায় 6 সপ্তাহ। এখন জাহাজে একজন অপরিচিত লোক কিভাবে তুমি দেখতে পাও? নিশ্চয়ই তুমি অ্যালকোহল জাতীয় কিছু খেয়েছো, অথবা তোমার ঘুম হচ্ছে না ভালো, তুমি উল্টাপাল্টা কিছু দেখছো। তারপর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন ক্যাপ্টেন। মেট তাকে অনুসরণ করলেন, কিন্তু কেবিনে কেউ নেই। স্টেট রুমেও ঢুকলেন তারা, কিন্তু এখানেও কারো অস্তিত্ব পাওয়া গেল না।
তাহলে মিস্টার ব্রুস, আমি বললাম না তুমি স্বপ্ন দেখেছো? ক্যাপ্টেন বলল ব্রুসকে। কিন্তু ব্রুস বলল, কিন্তু স্যার, তাকে স্লেটে কিছু লিখতেও দেখেছি আমি। স্লেটে লিখেছে? তাহলে অবশ্যই ওই লেখা এখানে থাকা উচিত। এই বলে ক্যাপ্টেন ওটা হাতে নিলেন। তারপরে বিস্মিত হয়ে বললেন, হায় খোদা, এখানে আসলেই কিছু লেখা আছে। এটা কি তোমার হাতের লেখা মিস্টার ব্রুস? স্লেটটা হাতে নিলেন মেট। এটার লেখা বুঝতে একটু সমস্যা হলো না তার। এখানে বলা হয়েছে, উত্তর পশ্চিমে জাহাজ চালাও। তার ডেস্কে বসে আছে ক্যাপ্টেন, স্লেটটার সামনে গভীর চিন্তায় ডুবে আছেন তিনি। তারপর স্লেটটাকে উল্টে দিয়ে ব্রুসের দিকে ঠেলে দিয়ে বললেন, এখানে লেখো, উত্তর পশ্চিমে জাহাজ চালাও। মেট লিখলেন। এবার দুটো হাতের লেখা মিলিয়ে দেখে ক্যাপ্টেন সেকেন্ড মেটকে ডেকে আনতে বললেন। তিনি আসলে ক্যাপ্টেনের অনুরোধে ওই একই কথা লিখলেন তিনি স্লেটে, কিন্তু তারপর লিখলেন স্টুয়ার্ড। একে একে জাহাজের প্রত্যেক কর্মকর্তা আর নাবিকই কথাগুলো লিখলেন, কিন্তু একজনের হাতের লেখাও রহস্যময়, সেই হাতের লেখার সঙ্গে মিললই না। নাবিকরা সবাই চলে গেলে আবারও এক মনে চিন্তা করতে লাগলেন ক্যাপ্টেন। একসময় কথা বলে উঠলেন আনমনে, তবে কি কি কেউ জাহাজে লুকিয়ে আছে? দেরি না করে গোটা জাহাজ তল্লাশির নির্দেশ দিলেন তিনি। জাহাজের প্রতিটি কোনা কানাচ অন্ধি সন্ধি খোঁজা হলো, কিন্তু লুকিয়ে উঠেছে এমন কারো খোঁজ মিলল না। তারপরই জাহাজের গতিপথ বদলাবার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন। যাই থাকে কপালে, সিলেটের নির্দেশিত পথেই জাহাজটা নিয়ে যাওয়া স্থির করেছেন তিনি। একজন লোককে সামনে কিছু আছে নাকি তা নজরদারির দায়িত্ব দেওয়া হলো। একটু পরেই সে একটা আইসবার্গের খবর নিয়ে এলো। তার একটু পরে প্রহরী জানালো একটা জাহাজও নজরে এসেছে তার। কর্নেলের দূরবীন বিধ্বস্ত একটা জাহাজ আবিষ্কার করলো। আস্তে আস্তে বরফ ওটার দখলে নিয়ে নিচ্ছে। কাছে পৌঁছতেই নিশ্চিত হয়ে গেল জাহাজটা যাত্রী নিয়ে কানাডার কুইবেক থেকে লিভারপুলের দিকে যাচ্ছিল। এখন ওটা পুরোপুরি বরফে আটকা পড়ে আছে। কয়েক সপ্তাহ খুব খারাপ অবস্থাতেই কেটেছে ওটার। এমনকি খাবার শেষ হয়ে পানিও প্রায় শেষ হওয়ার পথে ছিল। জাহাজের নাবিক আর যাত্রীরা বাঁচার সব আশা ছেড়ে দিয়ে মৃত্যুর প্রহর গুনছে। এমন সময় এলো সাহায্যটা। বিধ্বস্ত জাহাজটা উদ্ধারে ব্যস্ত হয়ে পড়লো সবাই। নৌকাতে করে সেখান থেকে লোকদের নিয়ে আসা হতে লাগলো এই জাহাজে। তৃতীয় নৌকাটা সব এসে ভিড়েছে জাহাজের কিনারে। একজন একজন করে লোক উঠছে জাহাজে। এমন সময় একজন লোকের চেহারার দিকে দৃষ্টি গেল ফার্স্ট মেটের। ভয়ে শিউরে উঠলেন তিনি। এটাই সেই মুখ, ৩-৪ ঘন্টা আগেই যেটা দেখেছেন। ক্যাপ্টেনের ডেস্কে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এক মুহূর্ত দেরি না করে ক্যাপ্টেনকে বিষয়টি জানালেন। বিধ্বস্ত জাহাজের যাত্রীরা একটু সুস্থির হওয়ার পর রহস্যময় সেই আগন্তুকের দিকে ফিরলেন ক্যাপ্টেন। তারপর বললেন, আশা করি স্যার আমাদের আচরণে বিব্রত হবেন না আপনি, কিন্তু দয়া করে যদি এই স্লেটটাতে কয়েকটি শব্দ লিখতেন তবে দারুণ উপকৃত হতাম। তারপর স্লেটের যেদিক রহস্যময় লেখাটা নেই সেদিকটা উপরে দিয়ে তাকে বাড়িয়ে দিলেন। আপনি যেটা বলবেন সেটাই লিখতে রাজি আছি আমি, বললেন আগন্তুক। কিন্তু কি লিখতে হবে? ক্যাপ্টেন বললেন, লিখুন, উত্তর পশ্চিমে জাহাজ চালাও। সন্দেহ নেই এমন অনুরোধে যাত্রীটি বেশ অবাক হয়েছেন, তবে কিছু না বলে হেসে শব্দগুলো লিখলেন। এবার ক্যাপ্টেন স্লেটটা টেনে নিয়ে ভালো মতো পরীক্ষা করলেন লেখাটা। তারপর একপাশে সরে গিয়ে যাত্রীটির থেকে আড়াল করে ওটা উল্টে তার দিকে বাড়িয়ে দিলেন। তাহলে ওটা আপনার হাতের লেখা? জানতে চাইলেন ক্যাপ্টেন। মনে হয় না এর জবাব দেওয়ার প্রয়োজন আছে, কারণ আপনি আমাকে লিখতে দেখেছেন, উত্তর দিলেন যাত্রীটি। আর এটা? এবার স্লেটটা উল্টে দেখালেন ক্যাপ্টেন। লোকটা প্রথমে একটা লেখা দেখলেন, তারপর আরেকটা। সন্দেহ নেই হতবুদ্ধি হয়ে পড়েছেন। একসময় কথা বলে উঠলেন, এর মানে কি? আমি কেবল একটা বাড়ি লিখেছি, বাকি লেখাটা তবে কার?
এটা আমারও প্রশ্ন। আজ মেট আজ দুপুরে আপনাকে এটা লিখতে দেখেছে এই ডেস্কে বসে। বিধ্বস্ত জাহাজের ক্যাপ্টেন আর যাত্রী সবাই অবাক দৃষ্টিতে একজন আরেকজনের দিকে তাকালেন। তারপরে প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, এই স্লেটে লিখছেন এমন কোন স্বপ্ন কি আপনি দেখেছেন? না স্যার, তেমন তো কিছু মনে পড়ছে না, উত্তর দিলেন তিনি। আপনি স্বপ্নের কথা বলছেন। আজ দুপুরের দিকে এই ভদ্রলোক কি করছিলেন জানতে চাইলেন উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন। ক্যাপ্টেন গোটা বিষয়টাই খুব রহস্যময় আর অদ্ভুত বলতে শুরু করলেন বিধ্বস্ত জাহাজের ক্যাপ্টেন। আরেকটু ধাতস্থ হওয়ার পর ওটা আমি আপনাকে খুলে বলতে চেয়েছিলাম। এই যাত্রীটির শরীর খুব খারাপ হয়ে পড়ে, এক পর্যায়ে গভীর ঘুমে ডুবে যান তিনি। ওটা দুপুরের কিছু সময় আগের কথা। 1 ঘন্টা কিংবা তার কিছুটা পরে ঘুম থেকে উঠে আমাকে বললেন, ক্যাপ্টেন আজই আমরা উদ্ধার পাবো। তিনি কিভাবে এটা বলছেন জানতে চাইলে জবাব দিলেন, স্বপ্নে দেখেছেন একটা বারকুতে আছেন আর ওটা আমাদের উদ্ধারে আসছে। তারপর জাহাজটা এবং ওটার পাল মাস্তুল এসবের বর্ণনা দিয়ে গেলেন। আর কি আশ্চর্য, যখন আপনার জাহাজটা দেখা গেল আমরা আবিষ্কার করলাম তার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে সব। শুরুতে তার কথার উপর খুব একটা আস্থা ছিল না আমাদের, তারপরও আশা করেছি এর মধ্যে কিছু একটা আছে। জানেনই তো, ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়। তবে সত্যি যখন তার কথা হুবহু ফলে গেল তখন আর সন্দেহ রইল না যে অদৃশ্য কোনো শক্তির খেয়ালে এটা হয়েছে। কোনো সন্দেহ নেই, বললেন বারকুর ক্যাপ্টেন। স্লেটের এই লেখাই আপনাদের জীবন বাঁচিয়েছে। দক্ষিণ পশ্চিমে চলছিল জাহাজ। এই লেখা দেখেই জাহাজের গতি পথ বদলে উত্তর পশ্চিমে চলার নির্দেশ দিই আমি। আর সামনে কি আছে দেখার জন্য একজন প্রহরী দাঁড় করিয়ে দেই। তারপর যাত্রীদের দিকে ফিরে শব্দ এলো, সত্যিই বুক কেঁপে উঠলো। জিজ্ঞেস করলেন, কিন্তু স্লেটে কিছু লেখার স্বপ্ন দেখেননি আপনি? না স্যার, কিভাবে এটা হলো সে সম্পর্কে কিছুই বলতে পারবো না আমি। আমার কেবল মনে হয়েছে স্বপ্নে যে জাহাজটা দেখেছি সেটা আমাদের উদ্ধার করতে আসবে, কিন্তু এটা কেন মনে হয়েছে এ সম্পর্কে কোনো ধারণা নেই। আর একটা আশ্চর্য বিষয় হলো এখানে সবকিছু যেমন পরিচিত ঠেকছে আমার, কিন্তু এতে সন্দেহ নেই আগে কখনো আপনার জাহাজে আমি উঠিনি। পুরো বিষয়টাই বিস্ময়কর। কিন্তু আপনার মেট কি দেখেছে? তারপর মিস্টার ব্রুস তার দেখা পুরো ঘটনা সকলের সামনে খুলে বললেন। সকলে খুবই অবাক হলো, কিন্তু রহস্যময় এই ঘটনাটির কুল কিনারা কেউই করতে পারল না। মিস্টার ব্রুস কাকে দেখেছিলেন? এরকম সশরীরে একজনকে দেখলেন যে সেখানে এসে লিখে তাদেরকে জাহাজ চালাবার নির্দেশ দিলেন এবং সেই অনুযায়ী জাহাজ চালিয়ে তারা একটি ডুবন্ত জাহাজকে পেল যেটা আইসবার্গের সাথে লেগেছিল। তাদের বাঁচার সব আশা শেষ হয়ে গিয়েছিল। আর তখন সাহায্যকারী জাহাজ এসে হাজির হয়। যে ব্যক্তিকে মিস্টার ব্রুস দেখেছিলেন তিনিও নাকি গভীর ঘুমে কিছু একটা স্বপ্নে দেখেছিলেন, যে স্বপ্নে এই জাহাজটি উদ্ধারকারী জাহাজটি সেটাকে দেখেছিলেন যে তাদেরকে বাঁচাতে তারা আসছে। আসলে পুরো ঘটনাই খুবই রহস্যময় একটি বিষয়। এটা নিছক কোনো জিন এসে এই কাজটি করে দিয়ে গেছে এটি বলা আসলে কি যুক্তিযুক্ত? প্রিয় লিসেনার্স, আমি যতগুলো রহস্যময় ঘটনা বেশ কয়েকটি এপিসোডে বলেছি, সবচাইতে অদ্ভুত এবং রহস্যময় ঘটনাটি আমার কাছে এটাকেই মনে হয়েছে, যেটার সাথে আমার মনে হয় না কোনো জিনের সরাসরি সম্পর্ক আছে। আবার এমন একটা ব্যাপার সম্পর্ক রয়েছে যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আবার হতেও পারে জিনের সম্পর্ক রয়েছে, আমরা জানি না, শুধু অনুমান করতে পারি। আর অনুমানের ফলে কোনো সিদ্ধান্তে যাওয়াটা সমীচীন নয়। কিন্তু প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে হয়? আপনারা কি কেউ কমেন্ট করে বলতে পারবেন যে আসলেই এই ঘটনাটি আসলে কি ঘটেছিল? কেনই বা এরকম অদ্ভুত ঘটনা ঘটলো? খুবই অদ্ভুত
রহস্যময়, এই রহস্যের কুল কিনারা আজও কেউ করতে পারেনি। জানি না আমরাও করতে পারবো কিনা। তবে অমীমাংসিত রহস্য নিয়েই তো আমাদের আয়োজন, তাই এ সমস্ত অমীমাংসিত ঘটনাগুলোই আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, রহস্যময় নতুন আরেকটি ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এবারের অভিজ্ঞতাটি লিমেরিকের আর্কস ডিকন রেভারেন্ড A.J. হেইডেনের। ঠিক যেভাবে লেখা হয়েছে সেভাবেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। 1879 সালের দিকে অ্যাডারির একটা চমৎকার গ্রামে বাস করতেন এক ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। আমার বাসার থেকে তারা যেখানে থাকতেন তার দূরত্ব 8 থেকে 9 মাইল হবে। ভদ্রলোকের সঙ্গে দারুণ একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে আমার। যখনকার কথা বলছি তখন তার স্ত্রী তৃতীয় সন্তান জন্ম দেওয়ার অপেক্ষা করছেন। ছোটখাটো হ্যাংলা পাতলা একজন ভদ্র মহিলা তিনি। আসন্ন ঘটনাটা নিয়ে মানসিকভাবেও খুব দুশ্চিন্তায় ভুগছেন। স্বামী স্ত্রী দুজনেই আমার বাড়িতে প্রচুর সময় কাটিয়েছেন, এমনকি এর প্রতিটি কামরা অন্ধি সন্ধিও তাদের খুব ভালো চেনা। 1879 সালের 17 অক্টোবর বুধবার বন্ধুর কাছ থেকে একটা চিঠি পেলাম। চিঠিটা পড়ে উৎফুল্ল হয়ে উঠলাম। কোনো ধরনের ঝামেলা ছাড়াই গতকাল আবার বাবা হয়েছেন তিনি, আর সবকিছু ঠিকঠাক ভাবেই এগুচ্ছে। কয়েকটা দিন কেটে গেল। পরের বুধবার রাত 10টার দিকে বিছানায় গেলাম। আমার স্ত্রী, বাচ্চা আর ভৃত্য দুজন উপরতলায় ঘুমিয়ে পড়েছে। একতলায় স্টাডিতে ছোট্ট একটা বিছানা রয়েছে। কখনো কখনো এখানেই ঘুমাই। অন্ধকারের চাদরে মুড়ি দিয়েছে গোটা বাড়ি। রাতের নীরবতায় ছেদ টানছে কেবল হলরুমের ঘড়িটার টিক টিক শব্দ। ঘুম আসবে আসবে করছে, এমন সময় হালকা দ্রুত একটা পায়ের আওয়াজ পেলাম আমি। মনে হলো পলকা দেহের কোনো এক নারী হল ঘরের দরজা পেরিয়ে ঘরের ভেতর দিয়ে আসছে। তারপর মনে হলো যেন একটু দ্বিধা করলো, আবার স্টাডির দিকে আসা বারান্দা ধরে হেঁটে দরজার সামনে এসে থামলো। পাতলা চঞ্চল একটা হাত দরজার হাতল হাতড়াবার আওয়াজ পেলাম। ইতোমধ্যে আমি প্রায় নিশ্চিত হয়ে গেছি আমার স্ত্রী নিচে নেমে এসেছে। সম্ভবত হঠাৎ কোনো দরকার পড়েছে। বিছানায় উঠে বসে নাম ধরে ডেকে জানতে চাইলাম কি হয়েছে, কিন্তু অপর তরফ থেকে কোনো সাড়া পেলাম না, বরং মৃদু শব্দটা থেমে গেল। কৌতূহলী হয়ে ম্যাচ ধরিয়ে একটা মোম জ্বালালাম, কিন্তু মোম হাতে দরজা খুলে কাউকে পেলাম না। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখলাম দরজাগুলো সব লাগানো। অথই ঘুমে তলিয়ে আছে সবাই। বিস্মিত হয়ে স্টাডিতে ফিরে এলাম। দৌড় টেনে মোমটা জেলে রেখেই আবার বিছানায় গেলাম, আর প্রায় সঙ্গে সঙ্গে টের পেলাম তার উপস্থিতি। আগের ঘটনাটারই পুনরাবৃত্তি ঘটল যেন। তবে এবার দরজার হাতল চেপে ধরেছে অদৃশ্য হাতটা। অর্ধেক ঘোরালো, তারপর থেমে গেল। বিছানা থেকে নেমে আগের মতোই খোঁজাখুঁজি করলাম, কিন্তু একটা জনপ্রাণীর দেখাও পেলাম না। ঘড়িতে 11টা বাজলো, তারপর সব কিছু থেমে গেল। শুক্রবার একটা চিঠি পেলাম। এটা পড়ে জানতে পারলাম আমার বন্ধু পত্নীটি বুধবার রাতে মারা গিয়েছেন। দেরি না করে অ্যাডারিতে হাজির হলাম। প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিলাম, তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। তবে আলাপচারিতার একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব।
তিনি জানালেন বুধবার সকাল থেকে তার স্ত্রীর অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। রাতে রীতিমতো প্রলাপ বকতে শুরু করেন। অসংলগ্নভাবে এমনভাবে কথা বলতে থাকে যেন একসময় খুব পরিচিত আর চেনা জায়গাগুলোতে আবার হাজির হয়েছে। ভাবছিল ও তোমার বাসায়, বললেন বন্ধুটি। মনে হলো যেন তোমার সঙ্গে কথাও হয়েছে তার, কারণ কখনো কখনো কথায় বিরতি টানছিল, যেন তোমার কথা বা জবাব সে শুনছে। আমার মাথায় তখন অন্য একটা চিন্তা ঢুকে পড়েছে। জিজ্ঞেস করলাম, ঠিক কোন সময় আমার সঙ্গে তার এই কাল্পনিক আলাপচারিতার ঘটনা ঘটেছে বলতে পারবেন কিনা? বন্ধুটি জানালো সময়টা নির্ভুল ভাবেই সে বলতে পারবে, কারণ ওই সময় তার ঘড়ির দিকে একবার তিনি তাকিয়েছিলেন। ওটা 10:30 থেকে 11টার মাঝখানে। তাহলে আমার অনুমানই ঠিক ভাবলাম। ওই সময় আমার বাসার পাতলা শরীরের একজন নারীর উপস্থিতি আমি টের পেয়েছিলাম। প্রিয় লিসেনার্স, কি মনে হয় কে হতে পারে? অবচেতন মনে জীবিত অবস্থাতেই তার ভেতরে থাকা আত্মা কি সেখানে এসেছিল? এটা কি কখনো সম্ভব? মৃত ব্যক্তির আত্মা তো আসতে পারে না, কিন্তু সে তো জীবিত অবস্থাতেই ছিল। আমরা জাহাজের ঘটনাটিও শুনেছি, সেখানেও আমরা দেখতে পেয়েছি জীবিত অবস্থাতেই ঠিক একই অবয়ব হাজির হয়েছে। এটা কি সম্ভব? খুবই রহস্যময় এই বিষয়। এর ব্যাখ্যা হয়তো আছে, কিন্তু সেটি এখনো অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, এখন যে রহস্যময় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আয়ারল্যান্ডের একটি ঘটনা, রহস্যময় একটি আলোকে কেন্দ্র করে। আয়ারল্যান্ডের এক নারী তার নিজের এই অভিজ্ঞতাটি বলেছিলেন। এটি 19 শতকের শেষ দিককার একটি ঘটনা। চলুন ওই মহিলাটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আমরা শুনি। আমার এক বোন ছিল। আমার বাসা থেকে বেশ দূরে তার বাসা। তার শরীর কখনোই খুব একটা ভালো থাকতো না। একবার বেশ কিছুদিন দেখা না হওয়ায় আমাকে যাওয়ার জন্য লিখলেন। আমিও সম্মতি জানিয়ে দিলাম। কোন দিন তার সাথে দেখা করতে যাব তাও স্থির করে ফেললাম। তখন ফেব্রুয়ারি মাস। যেদিন যাব তার আগের দিন সন্ধ্যায় ছোট্ট বসবার কামরাটায় আগুনের ধারে বসে আছি। ঘড়িতে দেখলাম 5টা বাজে। ফায়ারপ্লেসের আগুন ছাড়া কামরায় আর কোনো আলো নেই। ওটার পাশেই একটা আরামের জন্য চেয়ার রয়েছে। আমার বোনটি যখন এ বাড়িতে আসতো তখন সাধারণত ওই চেয়ারটাতে বসেই সে সময় কাটাতো। হঠাৎ করে ওই চেয়ারটার উপরে আলো জ্বলে উঠল এবং ওই চেয়ারটার আশেপাশে আলোকিত হয়ে গেল। আলোটা এত উজ্জ্বল যে মনে হলো যেন ওটার ঠিক নিচে একটা বাতি রেখে দিয়েছে কেউ, অথচ ওটা ছাড়া গোটা কামরাতেই আলো আধারির খেলা। অবাক হয়ে চেঁচিয়ে উঠলাম, এই কি হলো চেয়ারটার? ঠিক পর মুহূর্তেই আলোটা অদৃশ্য হলো। চেয়ারটা আবার আগের অবস্থায় ফিরে গেল। পরদিন সকালে জানতে পারলাম গত সন্ধ্যায় আমার বোন পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছেন, আর মারা গেছেন ঠিক ওই সময় যখন রহস্যময় আলোটা দেখা গিয়েছিল ওই চেয়ারটার উপরে। কি হতে পারে সেটি? কেনই বা তিনি মৃত্যুর পরপরই ওই সময় ওই চেয়ারের উপরে ওই আলো দেখা গিয়েছিল? কারণ
ওই মহিলাটি যখন এই বাড়িতে আসতেন তখন ওই চেয়ারটাতে বসে তিনি আরাম করতেন। ওই বাড়িতে আসার পর ওই জায়গাটা তার জন্য খুবই প্রিয় ছিল। তাহলে কি এমন কিছু যে তার মৃত্যুর পর তার আত্মা ওখানে একবারের জন্য আসতে চেয়েছিল? এটি আয়ারল্যান্ডের মানুষরা বিশ্বাস করে, কিন্তু আমরা কিন্তু সেটা বিশ্বাস করি না প্রিয় লিসেনার্স। আমরা বিশ্বাস করি মানুষ মৃত্যুর পরপরই তার রূহ ইল্লিন বা সিজ্জিনে চলে যায়, যেটা বারজাখের জীবন, যেখান থেকে ফেরত আসা যায় না কখনোই। অনেকেই আমরা বিশ্বাস করি যে মানুষ মারা যাওয়ার পর 40 দিন নাকি তার আত্মা ঘুরে বেড়ায়। এটি কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা, যেটি ধর্মীয় ভাবেও গ্রহণযোগ্য নয়। কারণ মানুষ মৃত্যুর পর তার আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে যায়। নেককারদের আত্মা ইল্লিনে যাবে আর বদকারদের আত্মা সিজ্জিনে যাবে। আর এই জগৎটাকে বলা হয় বারজাখের জীবন, যেখান থেকে কখনোই আর ফেরত আসা যায় না। প্রিয় লিসেনার্স, এখন যে রহস্যময় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি প্রকাশ করেছেন বা এর সত্যতা নিশ্চিত করেছেন তার নাম মিস্টার ডব্লিউ.ডি. এডিসন। আর তিনি এটি পাঠান মিস্টার ডব্লিউ.টি. স্ট্রিটকে, এবং ডব্লিউ.টি. স্ট্রিট তিনি বর্ডারল্যান্ড নামক একটি পত্রিকায় এটি প্রকাশ করেছিলেন। 1884 সালের ফেব্রুয়ারিতে রাশিয়াতে মিস্টার এডিসনের বাসায় ঘটনাটি ঘটেছিল। মাত্র সপ্তাহ 5 আগে তাদের প্রথম সন্তানটি পৃথিবীতে এসেছে। তাই ড্রয়িং রুমে পাতা একটা বিছানায় আপাতত ঠাঁই হয়েছে এডিসনের। খুব একটা বড় না হলেও বাসাটা বেশ খোলামেলা আর আলো বাতাস ঢোকার বেশ ভালো সুযোগ রয়েছে। ঘটনার রাতে 10টার একটু পরপরই বিছানায় চলে গেলেন এডিসন। প্রায় সঙ্গে সঙ্গেই তলিয়ে গেলেন গভীর ঘুমে। সাধারণত সকাল পর্যন্ত টানা ঘুম হয় তার, তবে এই রাতে স্বপ্নহীন ছোট্ট একটা ঘুমের পরেই তিনি জেগে উঠলেন। কেন যেন মনে হয়েছে কেউ তার নাম ধরে ডেকেছে। উর্বর মস্তিষ্কের কল্পনা ভেবে চিন্তাটা ঝেঁটিয়ে বিদায় করে দেবেন এমন সময় আবার শুনলেন শব্দটা। ফিসফিস করে সত্যি কেউ তার নাম ধরে ডাকছে। উইলি, তার নাম উইলি বলে ডাকছে। এখন যে নার্সটি বাচ্চাটা দেখাশোনা করে আর শোবার ঘর লাগোয়া ডাইনিং এ থাকে, কয়েকদিন হলো সে অসুস্থ। গত সন্ধ্যায়ও তার স্ত্রী এডিসনকে ডেকে নিয়ে গেছেন সাহায্য করার জন্য। কাজেই যখন ফিসফিস শব্দটা শুনলেন, প্রথমেই তার মনে হলো, ওহ, বাবুটা যন্ত্রণা করছে আবার। কামরাটায় জানালা আছে 3টা। আকাশে চাঁদ নেই, তবে তারারা ঝলমল করছে। এদিকে তুষার পড়ার কারণে এতে প্রতিফলিত আলোও রয়েছে। কাজেই ঘরের ভিতরটা অন্ধকার বলা যায় না আসলে। মাথা ঘুরিয়ে বিছানার কিনারায় একটা নারী মূর্তি আবিষ্কার করলেন এডিসন। কোনো ধরনের চিন্তা ছাড়াই তিনি ধরে নিলেন ওটা তার স্ত্রী। কি ঘটনা এই বলে জানতে চাইলেন, কিন্তু ছায়ামূর্তিটা নীরব আর স্থিরই রইল। ইতোমধ্যে অন্ধকারে চোখ সয়ে গেছে এডিসনের। লক্ষ্য করলেন নারী দেহটার কাঁধ আর তার মাথা ধূসর একটা শালে ঢাকা। তার চেয়ে বড় কথা, কাঠামোটা তার স্ত্রীর তুলনায় আরো বেটে। তার মানে তার স্ত্রী যতটুকু লম্বা, কিন্তু
এই যে যেই ছায়ামূর্তিটি, তার যে কাঠামো, সেটি তার স্ত্রীর তুলনায় আরো ছোট। এক দৃষ্টিতে ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে রইলেন তিনি। তিনি ভাবছেন, কে হতে পারে এটা? এবার তখনকার ভাষায় জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? কিন্তু তার কথার কোনো উত্তর মিলল না। এ সময় মনে হলো যে আচ্ছা, এটা তাদের কাজের মেয়েটা নয় তো? ওর আবার ঘুমের মধ্যে হেঁটে বেরাবার বদ অভ্যাস রয়েছে। এডিসনের শয্যার কাছে একটা টেবিল রয়েছে। ছায়ামূর্তিটার দিক থেকে চোখ না সরিয়েই ম্যাচ বক্সটা নেয়ার জন্য টেবিলের কাছে পৌঁছলেন। ম্যাচ বক্সটা হাতে নিলেন, কিন্তু কাঠিটা জ্বলার আগেই তাকে চমকে দিয়ে ওই কাঠামোটা যেন মেঝে থেকে শূন্যে উঠে গেল। তারপর পিছু হটতে হটতে কামরার শেষ প্রান্তের জানালাটার দিকে সরে পড়ল। ধীরে ধীরে মলিন হতে হতে জানালায় যখন পৌঁছলো, ঝাপসা একটা ধূসর অবয়বে তখন সেটা পরিণত হয়েছে। ম্যাচের কাঠি ধরাতে ধরাতে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল সেটি। মোমবাতি জেলে লাফিয়ে বিছানা ছেড়ে নেমে দরজার দিকে দৌড়ে গেলেন এডিসন। কিন্তু ওটা লাগানো ছিল। ড্রয়িং রুমের পাশে একটি সাজঘর রয়েছে। কামরা দুটোকে আলাদা করেছে কেবল একটি পর্দা। এই কামরাটাও খালি, আর দরজার দৌড় আটকানো। রীতিমতো বিস্মিত হয়ে গেছেন তখন এডিসন। চোখ ডললেন কয়েকবার। এ সময় প্রথমবারের মতো একটা কথা খেয়াল হলো তার। ওই কাঠামোটা কিন্তু একটু অস্পষ্ট ছিল। এদিকে একমাত্র তার স্ত্রী তাকে উইলি নামে ডাকেন, আর সবাই এডিসন নামে ডাকেন। আর কেবল তিনি নামটা ইংরেজ উচ্চারণে বলেন। আরেকবার ভালো মতো ড্রয়িং রুম আর সাজঘরটা পরীক্ষা করলেন তিনি। তারপর দরজা খুলে বারান্দায় বেরিয়ে গেলেন। এবার স্ত্রীর কামরার সামনে দাঁড়িয়ে কান পাতলেন। বাচ্চাটা কাঁদছে আর তার স্ত্রী সজাগই আছেন। আস্তে আস্তে দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন। তার স্ত্রী বেশ সাহসী মহিলা, এটা জানা থাকায় পুরো ঘটনাটি খুলে বললেন তাকে। শুনে তার স্ত্রী খুবই অবাক হয়ে গেলেন। তারপর জানতে চাইলেন তিনি কি কামরাটায় ফিরতে ভয় পাচ্ছেন কিনা। এডিসনও বেশ সাহসী মানুষ, কাজেই এখনই ভয় পাওয়ার কোনো কারণ তিনি দেখলেন না। কিছুক্ষণ কথা বলে নিজের কামরায় ফিরে এলেন তিনি। খুব শান্তভাবে পুরো বিষয়টা নিয়ে ভাবলেন, কিন্তু এটার কোনো ব্যাখ্যা তিনি বের করতে পারলেন না। এদিকে তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে। মোমবাতি নিভিয়ে ঘুমিয়ে পড়লেন। আবারও স্বপ্নহীন ছোট্ট একটা ঘুমের পর তিনি জেগে উঠলেন। এবার তার মুখটার মাঝখানে জানালার দিকে। ওটার কাছেই আবার দেখলেন ছায়ামূর্তিটাকে। বাইরে থেকে আসা আলোর পটভূমিতে বেশ কালো মনে হলো ওই কাঠামোটাকে। তড়িঘড়ি ম্যাচের জন্য হাত বাড়ালেন, কিন্তু তা করতে গিয়ে টেবিলটাকেই উল্টে দিলেন। মোমবাতি, চাবি, ঘড়ি সহ আরো নানান জিনিসপত্র নিয়ে বিকট শব্দে মাটিতে পড়ল ওই টেবিলটি। তবে তার চোখ সেই গাঢ় কাঠামোটার দিকেই। তারপরে লক্ষ্য করলেন জিনিসটা যাই হোক এই মুহূর্তে সরাসরি তার দিকেই এগিয়ে আসছে। এক মুহূর্ত পরে দরজার দিকে যাওয়ার পথও আটকে দেবে সেটি। আধারে অজানা এক জিনিসের মুখোমুখি হওয়া মোটেই আনন্দের বিষয় নয়। মুহূর্তের মধ্যে বিছানাটার চাদরটা তুলে দুই কোণা দুই হাত দিয়ে শক্ত করে ধরলেন। তারপর সরাসরি ছায়ামূর্তিটার দিকে লাফ দিলেন। ভাবছেন চাদরটা দিয়ে ওটার মাথা, চোখ, মুখ ঢেকে ফেলে আক্রমণের প্রথম ঝাপটাটা সামলাবেন। পর মুহূর্তেই জানালার সামনের একটা সোফার উপর গিয়ে পড়লেন তিনি। হাত দুটো গিয়ে ঠেকলো জানালার গোড়ালে। তারপরে আটকে উঠলেন। ওটাকে তিনি অতিক্রম করে গেছেন। ছায়ামূর্তি এখন তার পিছনে।
ঝটিটি ঘুরে দাঁড়ালেন। পর মুহূর্তেই গাঢ় অন্ধকারের একটা জালে যেন আটকা পড়লেন তিনি। ওটাকে স্পর্শ করা যায় না, আবার একই সঙ্গে এতটাই ঘন যে মনে হলো তার উপর ভারী একটা কিছু চড়ে বসেছে। চারপাশ থেকে প্রচন্ড একটা চাপ অনুভব করলেন তিনি। নড়তে চড়তেও পারছেন না একটুও। বিছানার চাদরটা তার বাম বাহুতে ঝুলছে, আর ডান হাত মুক্ত, কিন্তু ওজনদার কিছু একটা যেন ওটাকে চেপে ধরেছে। সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন। মনে হলো যেন তার জিভটা শুকিয়ে গেছে, আর কয়েক ইঞ্চি পুরু হয়ে তালুতে আটকে গেছে। একটা শব্দ বের হলো না তার মুখ থেকে। তারপরেই প্রচন্ড চেষ্টার পর কিছু একটা বের হলো মুখ দিয়ে। আধা প্রার্থনা, আধা ভয় মিশ্রিত অসংলগ্ন কিছু শব্দগুলো। সমস্ত মানসিক আর শারীরিক শক্তি এক করে শেষ চেষ্টা চালালেন তিনি। এতেই ভয়াল ওই জিনিসটার কবল থেকে তিনি বের হয়ে আসতে পারলেন। পরের কয়েক সেকেন্ডে দরজার নাগাল পেলেন। ওটা খুলে বের হয়ে আসতে পারলেন বারান্দায়। নিজের হৃৎপিণ্ড বাড়ি খাওয়ার ধপ ধপ শব্দ শুনতে পাচ্ছেন তিনি পরিষ্কারভাবে। তখন ভয়টা দূর হয়ে গেল মন থেকে। তবে মনে হলো যেন জীবন বাঁচাতে মাইলের পর মাইল তিনি দৌড়েছেন। আরেকটু সুযোগ পেলেই ওটা তাকে শেষ করে দিত। আবার তিনি স্ত্রীর কামরার সামনে চলে এলেন। আওয়াজ শুনে বুঝলেন জেগে আছেন তিনি, আর বাচ্চাটাকে নিয়েই ব্যস্ত আছেন। দরজা ধাক্কাতে তিনি দরজা খুলে দিলেন। এডিসনের চেহারার হালই তার কাছে পরিষ্কার করে দিল কিছু একটা ঘটেছে। মুখ দিয়ে ফোঁটায় ফোঁটায় ঘাম গড়িয়ে পড়ছে, চুলও ভেজা, আর কয়েক গজ দূর থেকে শোনা যাচ্ছে তার হৃৎপিণ্ডের ড্রিম ড্রিম শব্দ। সেই রাতে কি ঘটেছে তার কোনো ব্যাখ্যা এডিসন বের করতে পারেননি কখনোই। তবে ঘটনাটা যখন তাদের আগে এই বাড়িতে যারা ছিলেন তারা শুনলেন, তখন একটা ঘটনা বললেন। এক রাতে বাড়িতে আসা এক অতিথির এই কামরায় থাকার ব্যবস্থা করেছিলেন তারা, কিন্তু ওই ভদ্রলোক নাকি ওই কামরাটায় থাকতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন এটা ভুতুড়ে। জাস্ট এতটুকুই তথ্য পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স, কি হতে পারে? এই যে জিনিসটি আসলো, চলে গেল, কিন্তু তেমন কোনো ক্ষতি কিন্তু করেনি। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটি জিন হবে, কিন্তু আমাদের সমাজে সেই গলার শব্দ একটু পাচ্ছে। অনেকেই রয়েছেন যারা এই প্যারানরমাল যে এন্টিটি গুলো রয়েছে সেগুলোতে বিশ্বাস করেন না, বা জিনে বিশ্বাস করেন না। কেন বিশ্বাস করেন না? এটি প্রমাণ করা যায় না। বিজ্ঞানের বিভিন্ন জিনিস যেমন পরীক্ষাগারে বা ল্যাবে প্রমাণ করা যায়, জিনের অস্তিত্ব প্রমাণ করা যায় না। এই কারণে তারা বিশ্বাস করেন না। আর বিশ্বাস না করার দরুন তারা এই জিন রিলেটেড বিভিন্ন ঘটনাগুলোকে সম্পূর্ণ অবাস্তব, মিথ্যা এগুলো বলে উড়িয়ে দেন। তবে আমরা যারা বিশ্বাস করি যে পবিত্র কোরআনে এবং হাদিসের বিভিন্ন জায়গায় জিন সম্পর্কে বর্ণিত রয়েছে। পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে জিন নামে, আর আল্লাহ তাআলা বলেছেন যে আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আমরা জিনকে দেখি আর না দেখি, তার অস্তিত্ব অনুভব করি আর না করি, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টিটি আমাদের চতুর্দিকে বিরাজমান রয়েছে। আমাদেরকে তারা দেখছে, কাউকে কাউকে ক্ষতি করতে পারছে, কাউকে পারছেন না, কারণ আল্লাহ তাআলা মানুষের চতুর্দিকে একটি নিরাপত্তার বলয় রেখে দিয়েছেন, যার কারণে ক্ষতিকর দুষ্ট জিনেরা মানুষের সহজে ক্ষতি করতে পারে না। তবে মানুষ যদি নিজে ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়, মানে নিজের ক্ষতির জন্য নিজেই কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু জিনেরা এই সুযোগটা পেয়ে যায় আর তখনই ক্ষতি করে বসে। তো যারা, আমি দেখেছি যে যারা জিনে বিশ্বাস করেন না, তারাও কখনো কখনো কিছু কিছু প্যারানরমাল বিষয়ের সম্মুখীন হন।
তারাই যখন তাদের সার্কেলে এই ঘটনাগুলো বলেন, তখন একটু আগে যারা তাদের বন্ধু ছিল একই রকম ভাবে চিন্তা করত, এই মানুষদেরকেই তখন সেই ব্যক্তির অনুভূতিটি আর বোঝানো যায় না। তারা বিভিন্নভাবে সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলে এটা তোমার মনের ভুল, এই হয়েছে সেই হয়েছে, এই বিষয়গুলো বলে। কিন্তু সে যতই বলুক যে না এটা আসলে মনের ভুল না, কিন্তু তার সার্কেল লোকরাই সেটা বিশ্বাস করেন না। আসলে বিষয়টা এমনই যে এগুলো মানুষকে বিশ্বাস করানো অনেক কঠিন। এই জন্য আমরা বলি বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনার মনে হলে বিশ্বাস করবেন, না হলে বিশ্বাস করবেন না। পরে একটা লেখক দিছে নারী ব্লগ। নাইট ব্লগ। প্রিয় লিসেনার্স, একেবারে আত্মার উপস্থিতি মনে হচ্ছে। এখন যে রহস্যময় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত সিঙ্গাপুর সিটির কোন একটি জায়গায় ঘটেছিল এবং একজন ব্যাংক কর্মকর্তা যিনি এই ঘটনাটি শুনিয়েছিলেন, আর ঘটনাটি ঘটেছিল তারই এক মহিলা আত্মীয়ার সাথে। তো ওই ব্যাংক কর্মকর্তার মুখেই আমরা ওই ঘটনাটি শুনি। তিনি যেভাবে বলেন, আমার বান্ধবী তার মায়ের সঙ্গে থাকে। আন্টি আবাসিক একটা সেবামূলক প্রতিষ্ঠান দেখভাল করেন। মধ্যবয়স্ক এক মহিলা ওখানের একটা কামরায় থাকতেন। রহস্যজনকভাবে হঠাৎ করে তিনি মারা যান। পরবর্তীতে ওনার ওই কামরাটি পরিষ্কার করতে গিয়ে ওনার আলমারির মধ্যে একটি কঙ্কাল আবিষ্কার করেন আন্টি এবং অন্যরা। কঙ্কালটা কার, কিভাবে সেখানে আসলো, কেউ কিচ্ছুটি বলতে পারে না। খুবই রহস্যময় একটি ব্যাপার। ওই আন্টি কেনই বা তার আলমিরার মধ্যে কঙ্কাল রেখে দিয়েছিলেন? তিনি কিন্তু ডক্টর ছিলেন না বা এমন কোনো প্রফেশনেও ছিলেন না যেই প্রফেশনে কঙ্কাল প্রয়োজন হয়। তাহলে ওই কঙ্কালটি আসলে তিনি কেন এনেছিলেন? উনি এনেছিলেন নাকি কোনো না কোনো ভাবে কঙ্কালটি ওখানে চলে এসেছিল? সে রহস্য না হয় আমরা পরে জানব। কিন্তু কঙ্কালটি যখন উদ্ঘাটিত হলো, এরপর থেকে ওই মহিলাটির মৃত্যু বার্ষিকীর দিনে ওই কামরাটা থেকে অদ্ভুত কিছু শব্দ এবং খুবই বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়তো চারপাশে। প্রথম বছর ওটার কারণ খুঁজতে গিয়ে আন্টি গিয়েছিলেন ভেতরে, কিন্তু ওটা এতটাই তীব্র ছিল যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তার। কোনো মতে পালিয়ে বাঁচেন ওই দুর্গন্ধ থেকে। পরের বছর থেকে গন্ধটা কিছুটা হালকা হয়, কিন্তু মৃত্যু বার্ষিকীর দিন নিয়ম করে ওটার উপস্থিতিতে কোনো ছেদ পড়েনি। এই গত বছর মহিলাটির মৃত্যুবার্ষিকীর দিনে আমার ওই মহিলা আত্মীয়া ওই কামরার পাশ দিয়ে যাচ্ছিলেন। সিঁড়ি বেয়ে নামতে যাবে এমন সময় মনে হলো পেছন থেকে তার নাম ধরে কেউ ডাকছে। কণ্ঠটা তার মায়ের, আর ওটা আসছে ওই ভুতুরে কামরার ভেতর থেকে। কিন্তু সে নিশ্চিত মিনিট কয়েক আগেও যে তার মা ছিলেন নিচের তলায়। এই কথা ভাবতে ভাবতে আবার তার নাম ধরে একটি ডাক পড়ল। তার মা ডাকছেন। সন্দেহ নেই কামরাটার ভেতর থেকেই ওই ডাকটি ভেসে আসছে। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো সে। তাকে কেউ যেন টেনে নিয়ে চলেছে। অদৃশ্য কোনো এক রহস্যময় শক্তি তাকে ওই কামরার দিকে নিয়ে চলেছে। যতই কাছে যাচ্ছে গন্ধটা ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সময় শুনলো তার মা তাকে ডাকছেন, কিন্তু এবারের ডাকটা ঠিক উল্টো দিক থেকে, ওই কামরার দিক থেকে নয়, পেছন দিক থেকে। আর এবারের ডাকটা খুবই
চড়া এবং পরিষ্কার, আর পেছন দিক থেকে ডাক আসছে, তবে একই তলা না, নিচের তলা থেকে। সঙ্গে সঙ্গে তার ঘোর কেটে যায়। দৌড়ে নিচে নেমে সে তার মাকে পরে একটা লেখক জাগা মতোই পায়। যখন ঘটনাটা সে খুলে বলে, দারুণ একটা ধাক্কা সকলে রাতের অনুভূত করেন যে কি হচ্ছে সেখানে। তবে যতটা না ভয় পেলেন তার থেকে বেশি তার মা রেগে গেলেন। কিন্তু অশরীরীর বিরুদ্ধে কি বা করার আছে তার? যতদূর বোঝা যাচ্ছে, মৃত মহিলাটি যেদিন ওই কামরার মধ্যে মারা গিয়েছিল রহস্যজনকভাবে, তারপর থেকেই ওই সমস্যাটি সূত্রপাত ঘটে। সেখানকার মানুষের বিশ্বাস অনুযায়ী ওই মৃত মহিলাটির আত্মা নাকি ওই বাড়িতে বন্দী হয়ে আছে, যদিও বা সেটি সেখানকার মানুষেরই বিশ্বাস মাত্র। তো পরবর্তীতে আমার সেই মহিলা আত্মীয়ার এক বান্ধবী তাকে বলেন যে তোর ভাগ্য ভালো, ঠিক ওই সময় যদি তোর মা তোকে না ডাকতেন, তাহলে হয়তোবা ওই কামরার মধ্যে তুইও হারিয়ে যেতি বা কঙ্কাল হয়ে যেতি। কে জানে যে ওই কামরার মধ্যে যে কঙ্কালটি পাওয়া গিয়েছিল সেও একই রকম ভাবে কোনো এক রহস্যময় ডাকে সেখানে হারিয়ে গিয়েছিল কিনা। প্রিয় লিসেনার্স, এটি ছিল এই আলমিরার যে কঙ্কাল, এই রহস্যময় ঘটনাটি। তো ঘটনাটি খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে, যে আলমিরার মধ্যে কঙ্কালটা কোথা থেকে আসলো। আর প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে ওই কামরা থেকে খুবই বিশ্রী দুর্গন্ধ বের হতো। ওই দুর্গন্ধটার উৎস কেউ খুঁজে বের করতে পারেনি। তবে আমাদের কাছে যতটুকু মনে হয় সেটি হচ্ছে যে যেই মহিলা ওই বাড়িতে থাকতেন তিনি রহস্যময় কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা সেটা কিন্তু কেউ জানে না। আর তার রহস্যজনক মৃত্যুর পর থেকে এই সমস্যা। কিন্তু ওই কঙ্কালটি বা কেন সেখানে আনা হয়েছিল বা কিভাবে এলো, এটি যেহেতু কেউ বুঝতে পারেননি বা জানতেও পারেননি, যার কারণে এই বিষয়টি রহস্যই রয়ে গেছে। তবে পরবর্তীতে ওখানে ওই দুর্গন্ধ প্রতি বছর পাওয়া যেত কিনা ওই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।